আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি এসএসসি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে। সো আজকের ক্লাসে তোমাদের বায়োলজির একটা ভয়ের নাম, সেটা হচ্ছে চ্যাপ্টার 2 জীবকোষ ও টিস্যু। এই পুরো চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সো এই চ্যাপ্টারে এমন কিছু টপিক আছে অনেকের কাছে হয়তো বা বোধগম্য হয় না, অনেকে ঠিকমতো বোঝো না। প্রতিটা টপিক আমরা ডিটেলসে পড়ব এবং এই ক্লাসটা করার পরে তোমরা যারা এতদিন ধরে বায়োলজিটা ভালোমতো পড়েছো বা পড়ো নাই, তোমরা যে টাইপেরই স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা হচ্ছে এই ক্লাসটা করবা। ক্লাসটা করার পরে ক্লাসে তো আমি সব কিছু পড়াই দিব। ক্লাসটা করার পরে তোমাদের যে বইটা খোলার পরে যে টপিকগুলো সেগুলো এক নজর করে দেখবা, অ্যান্ড তারপরে চলে যাবা তুমি হচ্ছে এমসিকিউতে, এবং বিগত বছরে যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ তুমি সলভ করবা। ওকে, এরপরে তুমি হচ্ছে কি টাইপের কোশ্চিন হচ্ছে। বায়োলজি আসলে কোশ্চিন আসলে ওইভাবে পড়তে হয় না, কারণ ক্লাসের মধ্যে কিন্তু সব কিছু আমি পড়াই দিচ্ছি। তো সেই ক্ষেত্রে তুমি জাস্ট যে বিষয়টা দেখতে পারো সেটা হচ্ছে ক আর খ নাম্বার। ক আর খতে কি টাইপের কোশ্চিন আসে সেটা তুমি দেখতে পারো। আর গ ঘয়ের জন্য সবকিছু তো ক্লাসের মধ্যে হয়ে যাচ্ছে, তাহলে কি টাইপের প্রশ্ন হচ্ছে, কোথা থেকে প্রশ্ন হচ্ছে, এই বিষয়টা তুমি একটু মাথায় রাখবা, এবং এই বিষয়টা তুমি হচ্ছে যেখান থেকে গ ঘ কোশ্চিন হচ্ছে সেই টপিকগুলো ভালো করে পড়বা। তো পুরা ক্লাস জুড়ে তোমাদের সাথে থাকবো তোমাদের মাহি ভাইয়া। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, সো আমরা যে টপিকটা দ্বারা শুরু করব, একদম শুরুর যে টপিকটা সেটা হচ্ছে কোষের প্রকারভেদ। কোষ কি সেটা যদি আমি বলি, কোষ আসলে কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। কোষ কি ভাইয়া? কোষ হচ্ছে জীবদেহের জীবদেহের গঠন ও কাজের একক। গঠন ও কাজের একক। আচ্ছা, এখন এই যে কোষের প্রকারভেদ, এটা দুইটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা কোষের প্রকারভেদ করতে পারি। দুইটা বিষয়ের উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ করব। একটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে এবং আরেকটা হচ্ছে কাজের ভিত্তিতে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে এন্ড কাজের ভিত্তিতে। তো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে আদিকোষ এবং আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। আবার কাজের ভিত্তিতে যদি বলি সেটাও দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ আর জননকোষ। এখন এই যে কাজের ভিত্তিতে যে দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ এবং আরেকটাকে বলা হচ্ছে জননকোষ। দেহকোষের কাজ কি বলতো ভাইয়া? দেহকোষের কাজ হচ্ছে দেহ গঠন করা, তাই না? সো এটা হচ্ছে দেহ গঠন করে, গঠন করে। এছাড়া জননাঙ্গ গঠন করে। আর জনন কোষের কাজ কি? জনন করা। জনন কোষ বলতে কি বোঝানো হচ্ছে? ওই যে ডিম্বাণু শুক্রাণু। হ্যাঁ, সো এই জনন কোষ বলতে কি বোঝানো হচ্ছে ভাইয়া? জনন কোষ হচ্ছে ডিম্বাণু অথবা শুক্রাণু। হ্যাঁ, এটা হচ্ছে হয় ডিম্বাণু অথবা শুক্রাণুকে বোঝানো হচ্ছে, শুক্রাণু। এখন কথা হচ্ছে মানুষের ক্ষেত্রে অর্থাৎ ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে যদি কল্পনা করে মানে তুমি হচ্ছে ধরে নাও যে দেহকোষটা কেমন। ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে দেহকোষটা টু এন, তাই না? আর যদি বলা হয় যে জনন কোষটা কেমন ডিপ্লয়েড জীবের, সেটা হচ্ছে এন হয়, এন সংখ্যক ক্রোমোজোম হয়। ঠিক আছে? তো এই কথাটা মনে রাখো যে জনন কোষটা নরমালি কেমন হয়? জনন কোষটা নরমালি হয় হ্যাপ্লয়েড। আর উন্নত জীবের দেহকোষটা এটা টু এন হয়, আর অনুন্নত জীবের দেহকোষটা হ্যাপ্লয়েড হয়। বুঝতে পেরেছো? তাহলে দেহকোষটা টু এন হতে পারে, আবার এনও হতে পারে, কিন্তু জনন কোষ যেটা সেটা হচ্ছে হ্যাপ্লয়েড হবে। এই কথাটা মাথায় রাখো। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে এটা দুই ধরনের, একটা হচ্ছে প্রোক্যারিওটিক অ্যান্ড আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক। আমি নতুন একটা স্লাইড নিয়ে নিই, দেখো। একটা হচ্ছে ভাইয়া প্রোক্যারিওটিক, একটা হচ্ছে প্রোক্যারিওটিক এবং আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক। এখানে নামের মধ্যে আছে ক্যারিয়ন। এই ক্যারিয়ন কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, এই কথাটা মনে রাখো। সো এখানে নামের মধ্যে আছে ক্যারিয়ন, অ্যান্ড এই ক্যারিয়ন কথাটার অর্থ কি ভাইয়া? ক্যারিয়ন কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। তাহলে দুইটার মধ্যে আছে ক্যারিয়ন, তার মানে নিউক্লিয়াস শব্দটা বোঝানো হচ্ছে। এবং নামের শুরুতে আছে প্রো, নামের শুরুতে আছে প্রো। এই প্রো কথাটার অর্থ হচ্ছে আদি। হ্যাঁ, তোমরা হচ্ছে প্রো প্লেয়ার করো। প্রো মানে তোমরা বুঝো যে প্রফেশনাল, কিন্তু বায়োলজির ভাষায় প্রো মানে হচ্ছে খারাপ। অর্থাৎ প্রো কথাটার অর্থ হচ্ছে খারাপ বা আদি। তাহলে এটা হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। প্রোক্যারিওটিক মানে আমি কি বুঝতে পারতেছি বলো তো? প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, আদি নিউক্লিয়াস যুক্ত
কোষ। আর ইউক্যারিওটিক বলতে তুমি কি বুঝতেছো? ইউক্যারিওটিক মানে হচ্ছে এখানে ইউ কথাটার অর্থ আবার প্রকৃত বা ভালো। এটা হচ্ছে ইউ কথাটার অর্থ হচ্ছে প্রকৃত বা ভালো, অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। সিম্পল কথা, এটাও বোঝাচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত যুক্ত কোষ। আশা করি বুঝে গেছো। ওকে, তাহলে এটাকেই, এই যে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ, এটাকে আমরা বলতে পারি প্রকৃত কোষ। প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ মানে কি? সেটা হচ্ছে প্রকৃত কোষ। বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি তাহলে ভাইয়া সংক্ষেপে বলতে পারি এটা হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষ। তাহলে ওইটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি আদি কোষ। সিম্পল, এটাকে আমরা বলবো আদি কোষ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার যে বিষয়টা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে কেন এটাকে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ বলা হচ্ছে। প্রকৃত নিউক্লিয়াস কথাটার অর্থ কি? প্রকৃত নিউক্লিয়াস মানে কি? প্রকৃত নিউক্লিয়াস মানে হচ্ছে একটা নিউক্লিয়াসের গঠনে কি কি থাকতে হয় বলো তো? একটা নিউক্লিয়াসের গঠনে তুমি যদি নিউক্লিয়াসের গঠন দেখো, প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস এর গঠন তুমি যদি দেখো, তো এই গঠনের মধ্যে কি আছে দেখো। গঠনের মধ্যে আছে এই নিউক্লিয়াসের চারদিকে একটা নিউক্লিয়ার পর্দা আছে বা নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন। তো নিউক্লিয়াসের গঠনের মধ্যে এক নম্বর যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন। দ্বিতীয় যে জিনিসটা থাকে এর ভেতরে সেটা হচ্ছে এখানে থাকে নিউক্লিওলাস থাকে। তাহলে এর ভেতরে আছে দুই নম্বর যে জিনিসটা আছে সেটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এরপরে কি থাকে বলতো? এইখানে কি থাকে বলতো? এখানে হচ্ছে নিউক্লিওপ্লাজম থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে যে সাইটোপ্লাজমটা সেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে তিন নম্বর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম এটা থাকে। আর কি থাকে বলতো? মেন জিনিসটাই তো লেখা হয় নাই। তো মেন জিনিসটা কি? মেন জিনিসটা হচ্ছে এর ভেতরে থাকে ক্রোমাটিন জালিকা। হ্যাঁ, পেঁচানো সুতার মতো কিছু অংশ থাকে যেটাকে বলা হচ্ছে ক্রোমাটিন জালিকা। তাহলে এই পেঁচানো সুতার মতো অংশটার নাম কি ভাইয়া? এই পেঁচানো সুতার মতো অংশটা হচ্ছে চার নম্বর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন জালিকা। আচ্ছা, তাহলে এই চারটা জিনিস থাকলে সেই নিউক্লিয়াসটাকে আমরা বলবো প্রকৃত নিউক্লিয়াস, তাই তো? তাহলে প্রকৃত কোষ যারা বা প্রকৃত নিউক্লিয়াস, তার মানে কি? এদের দেহের ভেতরে যেমন আমরা হচ্ছে প্রকৃত কোষ, তো আমাদের দেহের ভেতরে নিউক্লিয়াসে এই চারটা উপাদান কিন্তু আছে। কিন্তু তুমি যদি হচ্ছে ব্যাকটেরিয়া বা তুমি হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, আমিবা না, সরি, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এই দুটার ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করে দেখো, এইখানে যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে আদি কোষ। হ্যাঁ, সো আমি যদি নিউক্লিয়াসের গঠনটা দেখি, আমি দেখতে পাবো যে এইখানে এই নিউক্লিয়ার মেমব্রেনটা নাই। হ্যাঁ, এটা কিন্তু প্রথম জিনিসটা নাই, নিউক্লিয়ার মেমব্রেন এটা কিন্তু থাকে না। দ্বিতীয় যে জিনিসটা সেটা কি? নিউক্লিওলাস, সেটাও এখানে নাই। তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, সেটাও কিন্তু এখানে নাই। চতুর্থ নাম্বার যে জিনিসটা অর্থাৎ ক্রোমাটিন জালিকা, ওই যে পেঁচানো সুতার মতো হলুদ কালারের যে অংশটা সেটা থাকে। তবে এই ক্রোমাটিন জালিকার মধ্যে আবার হিস্টোন প্রোটিন নামে একটা অংশ আছে, হিস্টোন প্রোটিনটা থাকে না। বুঝতে পেরেছো? তাহলে এই কথাটাও মনে রাখো যে এখানে ক্রোমাটিন জালিকা আছে, তবে ক্রোমাটিন জালিকার মধ্যেও কিছু জিনিস নাই, যেমন ক্রোমাটিন জালিকার আচ্ছা, ক্রোমাটিনে হিস্টোন প্রোটিন নাই, এতটুকু লিখো। ক্রোমাটিনে হিস্টোন প্রোটিন নাই, এই কথাটা মনে রাখো। তাহলে ক্রোমাটিনটা আছে, ক্রোমাটিন তন্তুটা আছে, তবে সেখানে কোনো হিস্টোন প্রোটিন নাই, এতটুকু ভাইয়া মনে রাখো। তাহলে একটু চিন্তা করে বলো তো ভাইয়া, আমরা এটাকে বলতেছি প্রকৃত নিউক্লিয়াস, কিন্তু এটা কি আদৌ নিউক্লিয়াস হইল? এখানে কি আছে? শুধুমাত্র এই যে ক্রোমাটিন জালিকাটা আছে, এখানে কি আছে? শুধুমাত্র ক্রোমাটিন জালিকাটা আছে, তবে এর মধ্যে আবার হিস্টোন প্রোটিন নাই। বুঝতে পেরেছো? তাহলে এটাকে কি আমরা আদৌ নিউক্লিয়াস বলবো? না, এটাকে আমরা নিউক্লিয়াস বলবো না। এটা দেখতে নিউক্লিয়াসের মতো, কিছুটা নিউক্লিয়াসের মতো। বুঝতে পেরেছো? তো এই কারণে
এই প্রোক্যারিওটিকের যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটাকে বলা হয় নিউক্লিওয়েড। কি বলা হয়? এটাকে বলা হয় প্রকৃত নিউক্লিয়াস বলা হয় না, এটাকে বলা হয় নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড। এখানে নামটাই যদি খেয়াল করে দেখো, এখানে নামের শেষ অংশে আছে অয়েড। এই অয়েড কথাটার অর্থ হচ্ছে মতো। অয়েড কথাটার অর্থ হচ্ছে মতো। তাহলে নিউক্লিওয়েড মানে কি? নিউক্লিয়াসের মতো। নিউক্লিওয়েড মানে কি ভাইয়া? এটা হচ্ছে নিউক্লিয়াসের মতো। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আদিকোষের যে নিউক্লিয়াস সেটাকে বলা হয় নিউক্লিওয়েড, অর্থাৎ নিউক্লিয়াসের মতো। আচ্ছা, এবার আসো, এইখানে যে ডিএনএটা পাওয়া যায়, আদিকোষের যে ডিএনএটা, সেটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। ডিএনএটা দেখতে কেমন? বৃত্তাকার ডিএনএ। ডিএনএ। আর এখানে যে ডিএনএটা পাওয়া যায় সেটা হচ্ছে যে এরকম, তোমরা আশা করি জানো, সূত্রাকার। সূত্রাকার ডিএনএ। সূত্রাকার ডিএনএ পাওয়া যায় এই জায়গাটাতে। ঠিক আছে। এছাড়াও এইখানে প্রোক্যারিওটিক যারা, প্রোক্যারিওটিকে মনে রাখো কোনো ধরনের অঙ্গাণু নাই। আচ্ছা, আমরা যদি প্রকৃত কোষের কথা চিন্তা করি, আমাদের দেহের মধ্যে কি আছে বলো তো? মাইটোকন্ড্রিয়া আছে, আমাদের দেহের মধ্যে গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অনেক অনেক অঙ্গাণু আছে না? তো আমাদের দেহের মধ্যে কিন্তু সকল অঙ্গাণু আছে। হ্যাঁ, সকল অঙ্গাণু পাওয়া যায়। সকল অঙ্গাণু অঙ্গাণু আছে। ঠিক আছে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড। হ্যাঁ, প্লাস্টিড উদ্ভিদে থাকে, ওরাও তো প্রকৃত কোষ, তাই না? তারপর হচ্ছে গোলজি বডি, হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই জিনিসগুলো সবকিছু কিন্তু আছে। কিন্তু যেটা হচ্ছে প্রকৃত কোষ, এইখানে আসলে কিচ্ছু নাই, কিছুই নাই। একটা জিনিস আছে, যার কেউ নাই তার তো কিছু থাকে, তাই না? যার কেউ নাই তার আল্লাহ আছে, এরকম একটা প্রবাদ আছে না? তো এখানে এর কিছুই নাই, একটা জিনিস আছে, জিনিসটা হচ্ছে রাইবোজোম। কি আছে বলো তো? আছে হচ্ছে রাইবোজোম। এই কথাটা ভাইয়া কোটি কোটি % গুরুত্বপূর্ণ। এর কিছুই নাই, একটা জিনিস শুধুমাত্র আছে, সেটা হচ্ছে রাইবোজোম। আর রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, এটাও মনে রাখো। রাইবোজোমের কাজ কি ভাইয়া? রাইবোজোমের কাজ হচ্ছে, এটার কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এটা প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরি, প্রোটিন তৈরি। সো প্রশ্ন হইতে পারে যে ভাইয়া প্রোটিন তৈরি এটা কেন এত গুরুত্বপূর্ণ, বা প্রোটিন তৈরি হলে কি হয়? হ্যাঁ, রাইবোজোম মনে রাখো, এই হচ্ছে একটা বস লেভেলের অঙ্গাণু। এই রাইবোজোম যার মধ্যে আছে সেও বস লেভেল। হ্যাঁ, রাইবোজোম যার মধ্যে থাকবে সে হচ্ছে বস লেভেল। কেন? কারণ রাইবোজোম প্রোটিন তৈরি করতে পারে। প্রশ্ন হতে পারে ভাইয়া প্রোটিন কি? এই যে দেখো, আমাদের চুল প্রোটিন, আমাদের আমাদের যে লোম প্রোটিন, দাঁত প্রোটিন, আমাদের চামড়া প্রোটিন, আমাদের মাংস প্রোটিন, আমাদের হাড় প্রোটিন, আমাদের দেহের যা আছে সবই প্রোটিন। বেশিরভাগ জিনিসই প্রোটিন। বুঝতে পেরেছ? আমাদের দেহের অর্ধেক, আমাদের দেহের যে ওজন, শুষ্ক ওজনের অর্ধেকই হচ্ছে প্রোটিন। তো এই কারণে প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। প্রোটিন যদি না থাকতো, আমাদের জীবনের, আমরা যে হচ্ছে জীবনটা প্রকাশ করব, সে প্রকাশ করতেই পারতাম না প্রোটিন না থাকলে। বুঝতে পেরেছ? তো এই হচ্ছে বিষয়। তাহলে প্রোক্যারিওটিক, এদের এদের কি থাকে? কিছুই থাকে না, একটা জিনিস থাকে, রাইবোজোম থাকে, এতটুকু মনে রাখো। এখন এই প্রোক্যারিওটিকের উদাহরণ কারা? যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আছে, সায়ানোব্যাকটেরিয়া আছে, সায়ানোব্যাকটেরিয়া। তাহলে এগুলো হচ্ছে ভাইয়া কি? এগুলো হচ্ছে প্রোক্যারিওটিক, এতটুকু মনে রাখো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আদিকোষ আর প্রকৃত কোষের মধ্যে আমরা পার্থক্যটা জেনে গেলাম। এইবার আমরা সামনের দিকে আগাতে পারি। তাহলে কোষ, এখন কোষ তো দুই ধরনের, একটা হচ্ছে প্রাণী কোষ আর একটা হচ্ছে উদ্ভিদ কোষ, তাই না? সো এখানে কোষ, একটা হচ্ছে প্রাণী কোষ এবং আরেকটা হচ্ছে উদ্ভিদ কোষ। তো এখানে প্রাণী কোষের চিত্র দেওয়া আছে। এখন প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ নিয়ে একটু আমি কথা বলি। সেটা হচ্ছে কোষের মধ্যে আসলে থাকে কি কি? কোষের মধ্যে থাকে, এটা তোমরা ছোটবেলা থেকে জানো, চিত্রটা আমি আঁকাচ্ছি না এই কারণে, তোমরা একটু চেষ্টা করবা চিত্রটা আঁকানোর। তাহলে দেখো, এখানে কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে, এই যে মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছ। এখানে উদ্ভিদ কোষ যেহেতু প্লাস্টিড থাকবে, হ্যাঁ, বা ক্লোরোপ্লাস্ট থাকবে, এই যে ক্লোরোপ্লাস্ট আছে, তাই না? এরপরে দেখো রাইবোজোম আছে, এই যে ছোট্ট একটা অঙ্গাণু, এটার নাম হচ্ছে রাইবোজোম। রাইবোজোম আছে। এরপরে নিউক্লিয়াস, দেখো নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের কাছাকাছি এই জায়গাটা, এই জায়গাগুলোতে কি থাকে দেখো তো? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে নিউক্লিয়াসের কাছাকাছি। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আমরা পড়বো, এটা মসৃণ হয়, অমসৃণ হয়। আচ্ছা, আর কি আছে? এখানে আছে অ্যামাইলোপ্লাস্ট। ওই যে প্লাস্টিডের মধ্যে আছে অ্যামাইলোপ্লাস্ট, একটু পরে পড়বো। আচ্ছা,
এরপরে এখানে হচ্ছে কোষ ঝিল্লি না, আচ্ছা কোষ ঝিল্লি কোষ প্রাচীর, এখানে ভুল চিত্র দেখাইছে, এটা হচ্ছে কোষ গহ্বর। ওকে, এটা হচ্ছে কোষ গহ্বর। কোষ ঝিল্লি কোনটা? কোষ ঝিল্লি হচ্ছে এই যে এই প্রাচীরটা, এই প্রাচীরটাকে কি বলা হচ্ছে? কোষ ঝিল্লি। হ্যাঁ, এই যে প্রাচীরটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। এবং কোষ প্রাচীর কোনটা? এই যে এই অংশটুকু, একদম বাইরের যে স্তরটা সেটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। যাই হোক, তো কথা হচ্ছে ভাইয়া উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নাই, এরকম কিছু অঙ্গাণুর নাম আমি বলে দিই, এটাই গুরুত্বপূর্ণ। তো আমি যদি বলি উদ্ভিদ কোষে আছে, উদ্ভিদ কোষে আছে তবে প্রাণী কোষে নাই, প্রাণী কোষে নাই, এরকম কিছু অঙ্গাণু যেমন হচ্ছে কি কি, যেমন হচ্ছে কোষ প্রাচীর, উদ্ভিদ কোষে আছে কোষ প্রাচীর, যেটা প্রাণী কোষে নাই, কোষ প্রাচীর। আচ্ছা, 2 নাম্বার যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড এটা কিন্তু প্রাণী কোষে নাই, এতটুকু মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, আর কিছু কি আছে? না, এর মধ্যে তো আর কিছু নাই, যেটা হচ্ছে আচ্ছা এখানে উদ্ভিদ কোষে আর কি থাকে? বড় কোষ গহ্বর, বড় কোষ গহ্বর, কোষ গহ্বর। তাহলে এগুলো মনে রাখো। আর আমি যদি বলতাম ঠিক উল্টাভাবে বলতাম যে প্রাণী কোষে আছে কিন্তু উদ্ভিদ কোষে নাই, এরকম কিছু অঙ্গাণু, প্রাণী কোষে আছে, প্রাণী কোষে থাকে তবে উদ্ভিদ কোষে নাই, উদ্ভিদ কোষে নাই, এরকম কিছু অঙ্গাণু। অঙ্গাণুগুলো কি কি হইতে পারে? যেমন হচ্ছে 1 নাম্বার সেন্ট্রোজম, সেন্ট্রোজোম, এটা প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। আচ্ছা, এরপরে আর কি আছে? যেমন গোলজি বডি, এটা নরমালি কিন্তু উদ্ভিদ কোষে থাকে না, তবে কিছু কিছু ক্ষেত্রে আবার পাওয়া যায়। গোলজি বডি এটা সবসময় কিন্তু উদ্ভিদ কোষে থাকে না, এই যে গোলজি বডি এখানে আছে, তবে গোলজি বডি সবসময় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না, বুঝতে পেরেছ? তো গোলজি বডি, গোলজি, আচ্ছা না লিখি, যেহেতু উদ্ভিদ কোষে পাওয়া যাইতে পারে তাহলে না লেখার প্রয়োজন নাই। আচ্ছা, লাইসোজোম, লাইসোজোম এটা কিন্তু হচ্ছে উদ্ভিদ, তোমাদের বইয়ে যদিও দেওয়া আছে যে উদ্ভিদ কোষে লাইসোজোম আছে, তবে এটা হচ্ছে প্রাণী কোষে থাকে, লাইসোজোম প্রাণী কোষে থাকে। উদ্ভিদ কোষে লাইসোজোমের মতো অন্য একটা অঙ্গাণু থাকে যেটার নাম হচ্ছে অলিওজোম, বুঝতে পেরেছ? তো তোমাদের বইয়ে যেহেতু লাইসোজোম উদ্ভিদ কোষের মধ্যে দেয়া আছে, আমি আর এটা না লিখি, ঠিক আছে? আর কি হতে পারে? আর কি হতে পারে ভাইয়া? আচ্ছা, সেন্ট্রোজোমটা আপাতত আছে, তাইলে আরো 2টা বললাম, এটা হচ্ছে তোমাদের বইয়ে একটু ভুল দেওয়া আছে। যাই হোক, তাহলে আসো আমরা সামনের দিকে যাই, আমরা সামনের দিকে যাই। এখন এই যে কোষ, কোষের ভেতরে কি থাকে? কোষের ভেতরে হচ্ছে উদ্ভিদ কোষ, এটা মেইনলি, এটা হচ্ছে উদ্ভিদ কোষ। তো উদ্ভিদ কোষের মধ্যে কি আছে? উদ্ভিদ কোষের মধ্যে আছে নির্জীব বস্তু এবং সজীব বস্তু, তাই না? তো উদ্ভিদ কোষের সজীব বস্তু হচ্ছে প্রোটোপ্লাজম। উদ্ভিদ কোষের সজীব বস্তুটা কি? সজীব বস্তুটা হচ্ছে প্রোটোপ্লাজম। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখো এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, এটা এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের বাইরে থাকে কোষ প্রাচীর, এই যে এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর। তাহলে এটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর। এইটা হচ্ছে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। আচ্ছা, একদম কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এটার নাম কি? এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এবং এইখানে এখানে তরল কিছু পদার্থ থাকে, এখানে কি থাকে ভাইয়া? তরল পদার্থ থাকে। তো এই তরল পদার্থটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। এই তরল পদার্থটার নাম কি ভাইয়া? তরল পদার্থটার নাম হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তাহলে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এই 4টা জিনিসই লিখলাম। হ্যাঁ, এখন এই যে সাইটোপ্লাজমের ভেতরে কি থাকে? সাইটোপ্লাজমের ভেতরে এই জায়গাগুলোতে থাকে সাইটোপ্লাজমিক অঙ্গাণু, এখানে থাকে সাইটোপ্লাজমিক অঙ্গাণু। তো সাইটোপ্লাজমিক অঙ্গাণু, ওই পুরো জিনিসটাকে আমি সাইটোপ্লাজমে একসাথেই ধরতেছি। আচ্ছা, এখন এই যে উদ্ভিদ কোষের মধ্যে নির্জীব বস্তু বা জড় বস্তু, আমি যদি বলি জড় বস্তু, নির্জীব বস্তু মানে কি? জড় বস্তু কোনটা? জড় বস্তু হচ্ছে কোষ প্রাচীর, এটা হচ্ছে মৃত, হ্যাঁ, জড় বস্তু বা মৃত উপাদান,
মৃত উপাদান কোনটা? সেটা হচ্ছে কোষ প্রাচীর। হ্যাঁ, এখন এই কোষ প্রাচীর এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য, এটাও লিখে রাখো যে এই কোষ প্রাচীর কি? উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে কোষ প্রাচীর, উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য আমরা পাইলাম। এখন এই যে সজীব বস্তু বা প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম বলতে কি বোঝানো হচ্ছে সেটা একটু আমি তোমাদেরকে বোঝাই। প্রোটোপ্লাজম অনেকে সমস্যা করো, অনেকে বুঝতে পারো না ভালো করে। ঠিক আছে? প্রোটোপ্লাজম মানে হচ্ছে এই যে কোষ ঝিল্লি থেকে ভেতরের দিকে, কোষ ঝিল্লি থেকে ভেতরের দিকে যা কিছু আছে সবকিছু হচ্ছে প্রোটোপ্লাজম। এমনকি এই কোষ ঝিল্লি সে নিজেও প্রোটোপ্লাজমের অংশ। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে এই যে প্রোটোপ্লাজম মানে কি? প্রোটোপ্লাজম মানে হচ্ছে কোষ ঝিল্লির ভেতরে যা কিছু তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। এমনকি এই কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমের অংশ। বুঝতে পেরেছো? তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে কি কি আছে? আছে হচ্ছে এই যে কোষ ঝিল্লি, সে তো নিজেই প্রোটোপ্লাজমের অংশ। আছে কি কি? এই যে এই জায়গাটা, এই জায়গাটুকু, এই জায়গাটুকু কি বলা হচ্ছে? সাইটোপ্লাজম বলা হচ্ছে। এবং কেন্দ্রের এই অংশটুকু, এটার নাম কি? নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজম কি কি নিয়ে গঠিত বলো তো? প্রোটোপ্লাজম গঠিত হচ্ছে সাইটোপ্লাজম নিয়ে, সাইটোপ্লাজম নিয়ে, এরপরে নিউক্লিয়াস নিয়ে গঠিত হচ্ছে এবং কোষ ঝিল্লি নিয়ে গঠিত হচ্ছে। এতটুকু মনে রাখো। ঠিক আছে, এখন এই যে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি সম্পর্কে দু একটা কথা আমি বলে দিই। কোষ ঝিল্লির যে ভাঁজ সেটাকে বলা হয় মাইক্রোভিলাই। কোষ ঝিল্লির, আচ্ছা কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত জানো? এই কোষ ঝিল্লি গঠিত হচ্ছে লিপিড প্লাস প্রোটিন দ্বারা, লিপিড প্লাস প্রোটিন দ্বারা গঠিত, লিপিড প্লাস প্রোটিন দ্বারা গঠিত। এই কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লি সম্পর্কে আরো একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই কোষ ঝিল্লি যে ভাঁজ, ভাঁজকে বলা হয়, কোষ ঝিল্লির যে ভাঁজ সেটাকে বলা হচ্ছে মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে কোষ ঝিল্লি সম্পর্কে আমরা পড়লাম, সাইটোপ্লাজম নিয়ে আমরা একটু পরে পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো আমরা ফার্স্টে কোষ প্রাচীর নিয়ে পড়ি। আচ্ছা, প্রোটোপ্লাজম কি বলা আছে? প্রোটোপ্লাজম বলা নাই। প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা আমি বলে দিই। প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা হচ্ছে যে কোষ ঝিল্লির ভেতরে যা কিছু আছে সবকিছু হচ্ছে প্রোটোপ্লাজম, এবং কোষ ঝিল্লি সে নিজেও প্রোটোপ্লাজমের অংশ। ঠিক আছে? কোষ ঝিল্লির ভেতরে যা কিছু আছে সবই প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। এমনকি কোষ ঝিল্লিও প্রোটোপ্লাজমের অংশ, প্রোটোপ্লাজমের অংশ। এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে, কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। ঠিক আছে, তাহলে এই যে কোষ প্রাচীর, কোষ প্রাচীর উদ্ভিদের কোষ প্রাচীর, কোষ প্রাচীর নিয়ে আমরা একটু পড়বো। সো কোষ প্রাচীর সম্পর্কে কি বলা আছে দেখো। কোষ প্রাচীর সম্পর্কে বলা আছে যে এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য, একটু আগে লিখে দিয়েছি তাই না? এটা কোথায় প্রাপ্তি? প্রাপ্তিটা হচ্ছে এটা কোথায় ভাইয়া? প্রাপ্তিটা হচ্ছে এই যে উদ্ভিদ কোষে ব্যাকটেরিয়া ছত্রাকে পাওয়া যায়। আচ্ছা এখানে মনে হয় ভুল করে দিছে। আচ্ছা, প্রাপ্তিটা কোথায়? প্রাপ্তিটা হচ্ছে উদ্ভিদ কোষে, তারপর হচ্ছে ব্যাকটেরিয়াতে এবং ছত্রাকে পাওয়া যায়। এই কথাটা মনে রাখো। ঠিক আছে, এখন উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীরটা সেটা কি দ্বারা তৈরি? সেটা হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি, সেটা হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি। এবং সেলুলোজের সাথে আরো অনেক কিছু থাকে, সেলুলোজ, পেকটিন, পেকটিক অ্যাসিড, মিউকোপেপটাইড, এই জিনিসগুলো থাকে। ঠিক আছে, তাহলে সেলুলোজ এর সাথে আছে পেকটিন, পেকটিন, এরপর আছে পেকটিক অ্যাসিড, পেকটিক অ্যাসিড। ঠিক আছে, এই জিনিসগুলো থাকে। ছত্রাকের কোষ প্রাচীর কে না জানো? ছত্রাকের কোষ প্রাচীর কে দ্বারা তৈরি বলো তো? কাইটিন দ্বারা তৈরি। এটা কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি, কাইটিন। ওকে, আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এটা হচ্ছে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড দ্বারা তৈরি, স্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইড দ্বারা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি।
হ্যাঁ, এছাড়া শর্করা প্রোটিনও থাকে, বুঝতে পেরেছো? শর্করাও থাকে, লিপিডও থাকে। তাহলে শর্করা, লিপিড, এখানে তো লেখার জায়গা নাই, আচ্ছা আমি কালো করে নিই। এছাড়াও কি থাকে? শর্করা প্লাস লিপিডও থাকে, শর্করা, লিপিড। তাহলে এই উপাদানগুলো তৈরি, এই উপাদানগুলোর দ্বারা তৈরি কি কি? পলিস্যাকারিড দ্বারা তৈরি, শর্করা দ্বারা তৈরি, লিপিড দ্বারা তৈরি। তাহলে এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, এই কথাটা মনে রাখো। আচ্ছা, এখন এই যে স্তর, স্তর স্তর কয়টা? মোট স্তর হচ্ছে 3টা। কয়টা স্তর ভাইয়া? মোট স্তর হচ্ছে 3টি স্তর, 3টি স্তর। তো আমি যদি একটু চিত্রটা আঁকায় দেখাই তোমাদেরকে, একদম মাঝখানে একটা পর্দা থাকে। ধরে নাও যে এই পাশে একটা কোষ আছে, এই পাশে একটা কোষ আছে, এই পাশে আরেকটা কোষ আছে। এই দুটা কোষের মাঝখানে যে পর্দা সেটাকে বলা হচ্ছে মধ্য পর্দা। তো কোষগুলো আমি না আঁকাই, আমি হচ্ছে জাস্ট এইভাবে দেখাই। একদম মাঝখানের যে পর্দাটা সেটার নাম কি ভাইয়া? সেটার নাম হচ্ছে মধ্য পর্দা। ঠিক আছে, সো মাঝখানের যে পর্দাটা সেটার নাম হচ্ছে মধ্য পর্দা, মধ্য পর্দা। এখন মধ্য পর্দার উপরে যে প্রাচীরটা সেটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি প্রাচীর। মধ্য পর্দার উপরে যে প্রাচীরটা সেটার নাম হচ্ছে প্রাইমারি প্রাচীর। মধ্য পর্দার উপরে যে প্রাচীরটা সেটা হচ্ছে প্রাইমারি প্রাচীর, এটার নাম হচ্ছে প্রাইমারি প্রাচীর। এখন এই প্রাইমারি প্রাচীরের বৈশিষ্ট্য হচ্ছে, এই প্রাইমারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 1 স্তর বিশিষ্ট। এখন এই প্রাইমারি প্রাচীরের উপরে আবার আছে সেকেন্ডারি প্রাচীর। এই প্রাইমারি প্রাচীরের উপরে আছে সেকেন্ডারি প্রাচীর। তাহলে সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট পাইলাম বলো তো? এই যে এইদিকে 3 স্তর, এদিকে 3 স্তর। ঠিক আছে, এবং এটা মাঝে মাঝে কিন্তু আবার একটা ফাঁকা জায়গা তৈরি করছে। দেখো, একটা ফাঁকা জায়গা তৈরি করছে। সো দেখো এখানে একটা গর্ত তৈরি হয়েছে না? তো এই গর্তটাকে বলা হয় কূপ। কি বলা হয় ভাইয়া? এই গর্তটার নাম হচ্ছে কূপ। গর্তটার নাম হচ্ছে ভাইয়া, গর্তটার নাম হচ্ছে কূপ। এখন কূপটা কি একদিকে আছে নাকি 2 দিকে আছে? 2 দিকে আছে। তো এই কারণে যেহেতু 2 দিকে আছে, এটাকে শুধু কূপ বলবো, কূপ বলবো না আমরা, এটাকে আমরা বলবো কূপ জোড়। বুঝতে পেরেছো? এটাকে আমরা কি বলবো? কূপ জোড় বলবো, কূপ জোড়। বা ইংলিশে এটাকে বলতে পারি আমরা পিট পেয়ার। ইংলিশে বলতে পারি পিট পেয়ার। পেয়ার মানে হচ্ছে জোড়, পিট মানে হচ্ছে কূপ, তাহলে পিট পেয়ার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই দিকেও 3 স্তর, এদিকেও 3 স্তর, এদিকেও 3 স্তর। ঠিক আছে, ওকে। এখন এই যে 3 স্তর যে আমরা পাইলাম, এটা কি বলতো ভাইয়া? এটা হচ্ছে প্রাইমারি পরে সেকেন্ডারি প্রাচীর। এটা কি ধরনের প্রাচীর? এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এই যে এইখানে তো কূপ জোড় আছে, তাই না? কূপ জোড় আছে। এখন এই জায়গাটাতে এই যে মধ্য পর্দায় এখানে সূক্ষ্ম একটা ছিদ্র দেখা যায়। এই যে সূক্ষ্ম একটা ছিদ্র, খুব সূক্ষ্ম একটা ছিদ্র দিলাম। তাহলে এই যে সূক্ষ্ম ছিদ্র, এটার একটা বিশেষ নাম আছে, এটা পরীক্ষা আসতে পারে। এই ছিদ্রটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। তাহলে এই ছিদ্রটার নাম কি ভাইয়া? এই ছিদ্রটার নাম হচ্ছে ভাইয়া, মনে রাখো, প্লাজমোডেসমাটা। এই ছিদ্রটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটা। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এই প্লাজমোডেসমাটার কাজ কি? প্লাজমোডেসমাটার কাজ হচ্ছে, এই পাশেও তো একটা কোষ আছে, ওই পাশেও একটা কোষ আছে, তাই না? এই পাশেও একটা কোষ আছে, এই পাশেও একটা কোষ আছে, এই পাশেও একটা কোষ আছে। তো কাজ হচ্ছে এই কোষের যে তরল উপাদানগুলা সেটা ওই কোষে চলে যাওয়া প্লাজমোডেসমাটার মাধ্যমে। আবার ওই কোষের কোনো উপাদান থাকলে সেটা এই কোষে চলে আসে প্লাজমোডেসমাটার মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে প্লাজমোডেসমাটার কাজ। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি যদি একটু পার্থক্যই করে দিই কার কার মধ্যে বলতো? মধ্য পর্দা, পার্থক্য তোমাকে দিতে পারে। সো মধ্য পর্দা, প্রাইমারি প্রাচীর, প্রাইমারি প্রাচীর, এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। তো মধ্য পর্দা, প্রাইমারি প্রাচীর এন্ড সেকেন্ডারি প্রাচীর। এই তিনটার মধ্যে আমরা পার্থক্য করব। তাহলে পার্থক্য অলরেডি কিন্তু তোমরা বেশ কয়েকটা পেয়ে গেছো, তাই না? যেমন এই মধ্য পর্দা সম্পর্কে আমি বলতে পারি, এটা হচ্ছে প্রথম স্তর, এটা হচ্ছে প্রথম স্তর। এটা কি তাহলে? দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তরে থাকে। এবং এটা কি? তৃতীয় স্তরে থাকে, তৃতীয় স্তর। আশা করি বুঝে গেছো।
আশা করি বুঝে গেছো। আচ্ছা, এখন এটা আমরা দেখেছি যে এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট, মাত্র একটা স্তর। প্রাইমারি প্রাচীর সেটাও কিন্তু একটা স্তর, তাই না? সো আমি যদি বলি যে কোনটা কত স্তর বিশিষ্ট, কোনটা কত স্তর বিশিষ্ট, তাইলে কি হবে বলতো ভাইয়া? মধ্যপর্দা যেটা সেটা হচ্ছে এক স্তর বিশিষ্ট। এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট, এক স্তর বিশিষ্ট বিশিষ্ট। এটা তাহলে কত স্তর বিশিষ্ট? এটাও এক স্তর বিশিষ্ট, এক স্তর বিশিষ্ট। কিন্তু যেটা হচ্ছে সেকেন্ডের প্রাচীর সেটা আমরা কি পাইলাম বলতো? এটা হচ্ছে তিন স্তর বিশিষ্ট, এটা তিন স্তর স্তর বিশিষ্ট। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যদি আরো পার্থক্য বলি সেটা হচ্ছে এখানে কি পিঠ জোড় আছে? পিঠ পেয়ারে খণ্ডিত এটা তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, পিঠ পেয়ারে খণ্ডিত কোনটা কোনটা? এটা হচ্ছে প্রাইমারি প্রাচীর, এখানে পিঠ জোড় আছে। আর একটা হচ্ছে সেকেন্ডের প্রাচীর, এখানেও পিঠ জোড় আছে। কিন্তু মধ্যপর্দা যেটা সেখানে কি পিঠ পেয়ার আছে? না, পিঠ পেয়ারে খণ্ডিত নয়। তাহলে এখানে এটা কিন্তু পিঠ পেয়ারে খণ্ডিত নয়, পিঠ পেয়ারে খণ্ডিত নয়, এটা খণ্ডিত নয়। কিন্তু এইটা, এটা কিন্তু পিঠ পেয়ারে খণ্ডিত, খণ্ডিত, এটাও কিন্তু খণ্ডিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, প্লাজমোডেসমাটা কোথায় আছে বলতো? মধ্যপর্দায় প্লাজমোডেসমাটা আছে। হ্যাঁ, এখানে হচ্ছে প্লাজমোডেসমাটা আছে, প্লাজমোডেসমাটা আছে, ওইগুলোতে নাই। আশা করি বুঝে গেছো তাহলে এতক্ষণে। ঠিক আছে ভাইয়ারা, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে তিনটে স্তর, তিনটে স্তর: মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। ঠিক আছে, এই তিনটা স্তর। আচ্ছা, এখন প্লাজমোডেসমাটা কোথায় থাকে? মধ্যপর্দায় প্লাজমোডেসমাটা থাকে। প্লাজমোডেসমাটা কি? এটা হচ্ছে সূক্ষ্ম ছিদ্রপথ। প্লাজমোডেসমাটা কি ভাইয়া বলতো? এটা হচ্ছে সূক্ষ্ম ছিদ্রপথ, সূক্ষ্ম ছিদ্রপথ। ওকে, তাহলে কোষ প্রাচীর নিয়ে আমরা পড়ে ফেলেছি। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার চিত্র হচ্ছে এই যে এখানে আছে, আশা করি চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ। মাইটোকন্ড্রিয়ার এই যে কি কি থাকে দেখো তো, মেমব্রেন থাকে, তারপর হচ্ছে এই যে বহিঃকক্ষ থাকে, অভ্যন্তরীণ কক্ষ বা ম্যাট্রিক্স থাকে, এটিপি সিনথেস থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো থাকে। তো এগুলা কিভাবে মনে রাখবা? মাইটোকন্ড্রিয়া কি কি থাকে, এটা এমসিকিউতে আসবে। সো এমসিকিউতে কি আসবে বলো তো ভাই? তোমাকে বলবে যে অ্যান্সার, প্রশ্ন করবে যে মাইটোকন্ড্রিয়া কোনটি থাকে। সো মাইটোকন্ড্রিয়ায় কি কি থাকে এটা মনে রাখার জন্য একটা টেকনিক তোমাদেরকে বল দিই। টেকনিকটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। সো মাইটোকন্ড্রিয়ায় কি কি আছে দেখো। এখানে প্রথমে এম তে মনে রাখো, মতে হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স। পরের মতে মনে রাখো মেমব্রেন, মেমব্রেন। তাহলে ম্যাট্রিক্স আছে, মেমব্রেন আছে। তাহলে এখানে আইটা শুনতে কিসের মতো বলো তো ভাইয়া? মাই। এখানে আইটা শুনতে হর্ষইর মতো না? তুমি যদি বাংলা করো মাইটোকন্ড্রিয়া, তাহলে এখানে আইটা শুনতে হর্ষইর মতো, বাংলা হর্ষইর মতো। অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বা সংক্ষেপে এটাকে বলা যাইতে পারে ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আচ্ছা, এরপরে ওতে মনে রাখো, ওতে হচ্ছে অক্সিজম, ওতে মনে রাখো অক্সিজম। এখানে সিতে মনে রাখো, সিতে হচ্ছে কৃষ্টি, কৃষ্টি। আচ্ছা, এখানে ডিতে মনে রাখো, ডিতে হচ্ছে ডিএনএ, বৃত্তাকার ডিএনএ। এখানে কি আছে? বৃত্তাকার ডিএনএ আছে। আরতে মনে রাখো, এখানে আছে রাইবোজোম, রাইবোজোম আছে। এছাড়াও আছে আরএনএ, এছাড়াও আছে আরএনএ। এবং এতে মনে রাখো এটিপি সিনথেস, এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ম্যাট্রিক্স, মেমব্রেন আছে, এটিএস আছে, অক্সিজম আছে, কৃষ্টি আছে, বৃত্তাকার ডিএনএ আছে, আরএনএ, রাইবোজোম, এটিপি সিনথেসিস আছে। তাহলে এই জিনিসগুলো দ্বারা একটা মাইটোকন্ড্রিয়া গঠিত। তো এই জিনিসগুলো দ্বারা আমরা একটা মাইটোকন্ড্রিয়া গঠন করার চেষ্টা করি। তো এখানে আমি যদি চিত্রটা এখানে আঁকাই, দেখো একটা মাইটোকন্ড্রিয়া কিভাবে গঠিত হয় আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো, আচ্ছা, সো আমাদের কি আঁকাইতে হবে? আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া আঁকাইতে হবে। তো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন, বাইরের মেমব্রেন এটাকে আমি বলতেছি। এটাকে আমরা কি বলতেছি? এটা হচ্ছে বাইরের মেমব্রেন, বাইরের মেমব্রেন।
মেমব্রেন। তাহলে মেমব্রেন তো দুইটা, ভেতরের মেমব্রেনটা আঁকাইতে হবে। সো ভেতরের মেমব্রেনটা আমি আঁকাবো। এই যে এটা হচ্ছে ভেতরের মেমব্রেন। আচ্ছা, সো এটা হচ্ছে ভেতরের মেমব্রেন আমি আঁকাইলাম। তাহলে বাইরের মেমব্রেন গেল, এটা হচ্ছে ভেতরের মেমব্রেন। ভেতরের মেমব্রেন। তাহলে এই যে ভেতরের মেমব্রেন দ্বারা আবদ্ধ যে অংশটা, ভেতরের মেমব্রেন দ্বারা আবদ্ধ যে অংশটা, সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে এই যে এই জায়গাটাতে যে তরল পদার্থটা আছে সেটার নাম কি? সেটা হচ্ছে ভাইয়া মনে রাখো, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আর কি থাকে এখানে? এখানে আরো থাকে হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি মানে কি? এই যে ভাঁজ, এখানে যে ভাঁজগুলো দেখতে পাচ্ছ ভেতরের মেমব্রেনের, ভেতরের মেমব্রেনের ভাঁজকে বলা হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি মানে কি? ভেতরের মেমব্রেনের ভাঁজ। ভেতরের মেমব্রেনের মেমব্রেনের ভাঁজ, এই ভেতরের মেমব্রেনের ভাঁজকে বলা হচ্ছে ভাইয়া ক্রিস্টি। আচ্ছা, বৃত্তাকার ডিএনএ এখানে দেখানো হয় নাই, রাইবোজোম গুলো দেখানো হয়েছে। সো রাইবোজোম গুলো দেখাই দিই আমি। এই যে রাইবোজোম, এগুলো হচ্ছে রাইবোজোম, ছোট ছোট ফোটা ফোটা দিবা, ফোটা ফোটা দিবা, এগুলো হচ্ছে রাইবোজোম। বুঝতে পেরেছো? তাহলে রাইবোজোমটা আমি আঁকাই ফেললাম। এই যে এটা হচ্ছে রাইবোজোম, রাইবোজোম। এরপরে তোমার যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অ্যান্ড অক্সিজম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মনে হয় এখানে দেয়া নাই, তবে হচ্ছে অক্সিজম কি আছে? অক্সিজমটাও দেয়া নাই, এটিপি সিনথেসিস আছে শুধুমাত্র। ঠিক আছে, তো যাই হোক, এই যে এটিএস, তারপরে হচ্ছে অক্সিজম, তারপর হচ্ছে এটিপি সিনথেসিস, এগুলো কোথায় থেকে? এই যে ক্রিস্টির গায়ে থাকে। সো ক্রিস্টির গায়ে তোমার দেখাইতে হবে। তো বিভিন্ন রকম আকৃতি দিয়ে তুমি দেখাইতে পারো যে এর গায়ে কিছু একটা আছে। হ্যাঁ, এরকম গোলাকার আকৃতি দিয়ে দেখাইতে পারো। ওকে, এখানে তুমি হচ্ছে গোলাকার আকৃতি দিয়ে দেখাইতে পারো। বিভিন্নটা বিভিন্ন রকম আকৃতি দিয়ে দেখাবে। হ্যাঁ, চারকোনা গোলাকার আকৃতি, এভাবে পুরাটা জুড়ে তুমি হচ্ছে এইভাবে আঁকায় ফেলবা, এইভাবে আঁকায় ফেলবা। ঠিক আছে, পুরাটা জুড়ে তুমি আঁকাবা। অর্থাৎ এগুলো হচ্ছে এটিপি সিনথেসিস, তোমাদের বইয়ে শুধুমাত্র লেখা আছে বা এখানে লেখা আছে, তো তুমি অক্সিজম বা হচ্ছে তুমি হচ্ছে ইটিএস এগুলো তুমি বলতে পারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়। আমরা সব কিছুই মোটামুটি আঁকাইছি। ডিএনএ আঁকানো হয় নাই। সো বৃত্তাকার ডিএনএ থাকে, এই যে এখানে বৃত্তাকার ডিএনএ দিয়ে দিলা, এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। বৃত্তাকার ডিএনএ। আচ্ছা, এখন মাইটোকন্ড্রিয়া কি? আসলে মাইটোকন্ড্রিয়াতে কি হচ্ছে? মাইটোকন্ড্রিয়ার যদি তোমাকে বলে যে মাইটোকন্ড্রিয়ার আবরণ কয়টা বলো তো ভাইয়া? দ্বিস্তরীয় আবরণ। হ্যাঁ, একটা হচ্ছে বাইরের মেমব্রেন আর একটা হচ্ছে ভেতরের মেমব্রেন, দুইটা স্তরে আবরণ থাকে। তো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তোমাকে যদি বলে যে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়াকে কি নামে ডাকা হয় বলো তো ভাইয়া? মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে শক্তিঘর বা পাওয়ার হাউস। আমার একটা স্টুডেন্ট ছিল, বুঝছো, তো ও একদিন আমাকে বলতেছে যে আমার মা হচ্ছে আমার পাওয়ার হাউস। কেন? তো ও যদি কোনো বিপদে পড়ে, হ্যাঁ, বা টাকার দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু মাকে বললে মা দিয়ে দেয়। এ কারণে মা হচ্ছে পাওয়ার হাউস। তবে আমাদের যে পাওয়ার হাউস হোক, মা হোক বাবা হোক, কোষের পাওয়ার হাউস হচ্ছে মনে রাখো মাইটোকন্ড্রিয়া। তাহলে কোষের পাওয়ার হাউসের নাম কি ভাইয়া? মাইটোকন্ড্রিয়া, বা এটাকে শক্তি ঘরও বলা হয়, শক্তি ঘর। এখন এই মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক কি? আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী বেন্দা। কত সালে? 1898। ঠিক আছে, বেন্দা 1898 সালে। আচ্ছা, এখন প্রাপ্তি, এটা কোথায় পাওয়া যায়? সকল উদ্ভিদ এবং প্রাণী কোষেই নরমালি পাওয়া যায়। উদ্ভিদ এবং প্রাণী কোষে থাকে, তবে আদি কোষে থাকে না। আর কোথায় কোথায় থাকে না? এই যে মনে থাকে না। তাহলে আদি মনে থাকে না, এই কথাটা মনে রাখো। আদি মনে থাকে না। আদি মনে, আদি আর মন, এই দুই জায়গাতে থাকে না। অর্থাৎ এখানে ট্রাইকোমোনাস আছে, আবার এই যে মনোসেরকোমোনোইডেস। ঠিক আছে, অনেক বড় একটা নাম। তার চেয়ে আদি মনে রাখো, নামের মধ্যে মন থাকলে সেখানে থাকে না। কি থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকে না, এই কথাটা মনে রাখো। আচ্ছা, এর আবরণ কয়টা? আবরণ হচ্ছে দ্বিস্তরী। একটু আগে দেখেছি বাইরে মেমব্রেন আছে, ভেতরে মেমব্রেন আছে। ক্রিস্টি, ভেতরের স্তরটি ভেতরের দিকে ভাঁজ হয়ে যে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে, আঙ্গুলের মতো যে প্রবর্ধক, সেগুলোকে বলা হচ্ছে ক্রিস্টি। আমরা দেখেছি যে এখানে ভাঁজ হচ্ছে, এখানে এই অংশটা ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধন সৃষ্টি করতেছে, এই অংশটাকে বলা হচ্ছে ক্রিস্টি। এই যে দেখো এখানে আঙ্গুলের মতো যে প্রবর্ধন, এই প্রবর্ধনটাকে বলা হচ্ছে ক্রিস্টি।
ঠিক আছে, তাহলে ভেতরের স্তরটা কিন্তু ভাগ হয়, এই কথাটা মাথায় রাখো, বাইরের স্তরটা কিন্তু না, ভেতরের স্তর। তোমাকে পরীক্ষায় এইভাবে প্রশ্ন করতে পারে যে কৃষ্টি কাকে বলে, অপশানে দিবে যে ভেতরের স্তর ভাঁজ হইলে, বাইরের স্তর ভাঁজ হইলে, এইভাবে অপশান দিতে পারে। তো ভেতরের স্তরটা ভাঁজ হইলে সেটাকে বলা হচ্ছে কৃষ্টি। এরপরে অক্সিজম, কৃষ্টির গায়ে বৃন্তযুক্ত যে গোলাকার বস্তু লেগে থাকে সেটা হচ্ছে অক্সিজম। আচ্ছা, এখন এই এর কাজটা কি বলতো? মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে, দেখো শ্বসন, চতুর্থ অধ্যায়ে তোমরা হচ্ছে শ্বসন নিয়ে পড়েছো তাই না? শ্বসন, এই শ্বসনের মোট কয়টা ধাপ? শ্বসনের মোট হচ্ছে 4টা ধাপ। 4টা ধাপ কি কি? ফার্স্ট হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, 2 নম্বর হচ্ছে এসিটাইল কোয়ে সৃষ্টি, এসিটাইল কোয়ে সৃষ্টি, 3 নম্বর হচ্ছে ক্রেবস চক্র, ক্রেবস চক্র, এন্ড 4 নম্বর হচ্ছে ইটিএস। আচ্ছা, সো এই 4টা ধাপ, এই 4টা ধাপের মধ্যে যেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিস সম্পর্কে মনে রাখো এটা হয় সাইটোপ্লাজমে। তাহলে গ্লাইকোলাইসিসটা কোথায় হয়? সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এই কারণে এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজমিক শ্বসন। তাহলে এটা কোথায় হচ্ছে? সাইটোপ্লাজমে হয়, সাইটোপ্লাজমে সংঘটিত হয়। তাহলে বাকি যে 3টা থাকলো, একটা কি এসিটাইল কোয়ে সৃষ্টি, একটা হচ্ছে ক্রেবস চক্র এবং আরেকটা হচ্ছে ইটিএস। এই 3টা তাহলে কোথায় সংঘটিত হয়? এই 3টা হয় মাইটোকন্ড্রিয়ায়, মাইটোকন্ড্রিয়াতে থাকে, মাইটোকন্ড্রিয়ায় হয়। এই হচ্ছে বিষয়। তাহলে মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের গ্লাইকোলাইসিস বাদে বাকি ধাপগুলো এখানে সংঘটিত হয়, ফলে শক্তি উৎপাদনে সাহায্য করে। তাহলে মাইটোকন্ড্রিয়া, আচ্ছা শ্বসনের ফলে কি তৈরি হয় বলো তো ভাইয়া? শ্বসনের ফলে 38টা এটিপি তৈরি হয়, তাই কিনা? শ্বসনের ফলে কি তৈরি হয়? শ্বসনের ফলে তৈরি হচ্ছে 38টা এটিপি, 38 এটিপি। সো এটিপি মানে কি? এটিপি মানে হচ্ছে শক্তি। তাহলে এই যে 38টা এটিপি যে তৈরি হচ্ছে সেটা কোন ধাপগুলোতে তৈরি হয়? এই যে ক্রেবস ইটিএস এ গিয়ে দেখবা যে এটিপি থেকে শক্তি তৈরি হয়ে যায়। বুঝতে পেরেছো? এসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, এগুলাতে এটিপি তৈরি হয় এবং এটিপি থেকে শক্তি তৈরি হয় ইটিএস এ গিয়ে। সরি ভুল হয়েছে আল্লাহ। আচ্ছা, এসিটাইল কোয়ে সৃষ্টি, তারপর হচ্ছে ক্রেবস চক্র, তারপর হচ্ছে ইটিএস, ইটিএস এ গিয়ে এটিপি তৈরি হয় আর এটিপিটাই শক্তি হিসেবে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, এরপর হচ্ছে প্লাস্টিড, এরপর হচ্ছে প্লাস্টিড। সো প্লাস্টিড এটা হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, এই কথাটা তোমার ফার্স্টে মনে রাখতে হবে। প্লাস্টিড কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে উদ্ভিদ কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে এটা পাওয়া যায়। আচ্ছা, এবং প্লাস্টিডের গঠনটা যদি তুমি একটু ভালো করে খেয়াল করো, প্লাস্টিডের গঠনের মধ্যে কি কি আছে দেখো। এটা হচ্ছে একটা প্লাস্টিড, বা ক্লোরোপ্লাস্টের গঠনটা যদি তুমি খেয়াল করো, ক্লোরোপ্লাস্টের গঠনের মধ্যে কি আছে দেখো। ক্লোরোপ্লাস্টের গঠনের মধ্যে আছে এই যে 1 টাকার কয়েন তো দেখছো তাই না? সো 1 টাকার কয়েন ছোটবেলাতে তুমি এভাবে সাজাইছো না? অনেকগুলা কয়েন একসাথে একটার পর একটা জোড়া দিতে দিতে একটা টাওয়ার বানাইছো না? সো এই টাওয়ারের কথা চিন্তা করো। সো এই ক্লোরোপ্লাস্টের ভেতরে এই টাওয়ারটা থাকে। ক্লোরোপ্লাস্টের ভেতরে কি থাকে বলতো ভাই? ধরে নাও এটা একটা 1 টাকার কয়েন, এরকম 1 টাকার কয়েন অনেকগুলা সাজায়ে একটা টাওয়ার আমি বানাচ্ছি। এই যে দেখো একটা টাওয়ার আমি বানাচ্ছি। তো এটাই হচ্ছে সেই টাওয়ার। ওকে, এই যে এটাই সেই টাওয়ার, এটাই সেই টাওয়ার, এটাই সেই টাওয়ার। এখানে আরেকটা টাওয়ার হবে। আচ্ছা, তাহলে এই যে দেখো এগুলো হচ্ছে এক একটা করে টাওয়ার। এখন এই যে একটা 1 টাকার কয়েন, যখন আমি বলতেছি এটা একটা 1 টাকার কয়েন, এটাকে, এটার নাম হচ্ছে থাইলাকয়েড। এই কথাটা মনে রাখো। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে থাইলাকয়েড। আচ্ছা, কিন্তু যখন এই সবগুলো অনেকগুলো 1 টাকার কয়েন বা অনেকগুলো থাইলাকয়েড একত্রে যুক্ত হয়ে একটা টাওয়ারের মতো গঠন তৈরি করলো, এটাকে আমরা আর থাইলাকয়েড বলবো না। এই টাওয়ারের মতো যে গঠনটা, এটাকে আমরা বলবো গ্রানাম। কি নামে রাখবো এটা? এটাকে আমরা বলবো গ্রানাম। গ্রানাম, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এই যে গ্রানাম, এই পুরোটা একটা গ্রানাম, আর এই ছোট্ট একটাকে যখন আমি বলবো, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে থাইলাকয়েড। এটার নাম হচ্ছে থাইলাকয়েড। আচ্ছা, এবার এই যে এখানে একটা ভুল হয়েছে বুঝছো?
এটা কি বলতো, এটা হচ্ছে মেমব্রেন। এটা কি বলতো, এটা হচ্ছে মেমব্রেন। মেমব্রেন বা আবরণ, যেটাকে বলা হচ্ছে আবরণ। আবরণ। সো এই আবরণ, এটা মনে রাখো, এটা হচ্ছে দ্বিস্তরীয় আবরণ। এটা কি ধরনের আবরণ বলতো? দ্বিস্তরীয় আবরণ। এটা হচ্ছে ভাইয়া মনে রাখো দ্বিস্তরীয় আবরণ। দ্বিস্তরীয় আবরণ। তাহলে যেহেতু দ্বিস্তরীয় আবরণ, আমি তো দ্বিস্তরীয় আবরণ দিই নাই, এখানে মাত্র একটা স্তর দেওয়া আছে। সো দ্বিস্তরীয় আবরণ হচ্ছে এই যে এইটা, হ্যাঁ, এই যে এটাকে আমি বলতেছি, এটা হচ্ছে দ্বিস্তরীয় আবরণ। দ্বিস্তরীয় আবরণ। ওকে, আচ্ছা। এখন এই যে এই ভেতরে, এই প্লাস্টিকের ভেতরে এই জায়গাটাকে বলা হচ্ছে স্ট্রমা। হ্যাঁ, এই যে এখানে যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের অঞ্চলটাকে বলা হচ্ছে স্ট্রমা। এই জায়গাটাতে, এই অঞ্চলটাকে বলা হচ্ছে স্ট্রমা। স্ট্রমা। এবং স্ট্রমা থেকে যে কথাটা মনে রাখবা, সেটা হচ্ছে স্ট্রমাই ও যে সালোক সংশ্লেষণের দুইটা পর্যায় আছে না, একটা হচ্ছে আলোক পর্যায় আর একটা হচ্ছে অন্ধকার পর্যায়। তো স্ট্রমাই কোনটা সংগঠিত হয় মনে রাখো, স্ট্রমাই সংগঠিত হয় হচ্ছে অন্ধকার পর্যায়টা, বা যেটাকে বলা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। বুঝতে পেরেছো? তাহলে এটা তোমার একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, আমরা তো চতুর্থ অধ্যায়ে ওই সালোক সংশ্লেষণটা পড়বো। এখন এই যে সালোক সংশ্লেষণের যে দুটা পর্যায়, একটা হচ্ছে আলোক পর্যায় আর একটা হচ্ছে অন্ধকার পর্যায়, এই অন্ধকার পর্যায়টা সংগঠিত হয় স্ট্রমায়। তাহলে এখানে সংগঠিত হচ্ছে অন্ধকার। তো অন্ধকার বা আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়। নিরপেক্ষ পর্যায় সংঘটিত হয়। ঘটিত হয়, এই কথাটা মনে রাখো। ঠিক আছে। আর গ্রানাম সম্পর্কে যে কথাটা মনে রাখবা, গ্রানাতে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে, গ্রানাম আর গ্রানার মধ্যে পার্থক্য কি সেটা আগে ফার্স্টে বলে নিই। গ্রানাম আর একটা হচ্ছে গ্রানা। সো নামের শেষ অংশে কি আছে? আ আছে, এ আছে। আর এখানে নামের শেষ অংশে কি আছে? আম আছে। সো গ্রানাম। আম কথা, নামের শেষে যদি আম থাকে সেটা হচ্ছে এক বচন। নামের শেষে যদি আম থাকে, আম থাকলে সেটাকে বলা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে এক বচন। এক বচন। আর যদি নামের শেষে থাকে আ, সেটা হচ্ছে বহু বচন। বহু বচন। তাহলে এক বচন আর বহু বচন মানে কি? দেখো, যখন আমি শুধুমাত্র এই একটা গ্রানামকে ধরতেছি, তখন সেটাকে আমরা বহু বচনে বলবো না, সেটাকে আমরা বলবো শুধুমাত্র গ্রানাম। আর যখন আমি সবগুলা গ্রানামকে একসাথে বোঝানোর চেষ্টা করব, অর্থাৎ অনেকগুলা গ্রানাম, তখন আমরা সেটাকে আর গ্রানাম বলবো না, সেটাকে আমরা বলবো গ্রানা। বুঝতে পেরেছো? তাহলে গ্রানা মানে হচ্ছে বহু বচনে বোঝানো হচ্ছে, অর্থাৎ অনেকগুলা গ্রানাম। তো এই যে গ্রানাম, গ্রানামে মনে রাখো এখানে আলোক পর্যায়টা সংঘটিত হয়। এখানে আলোক পর্যায় সংঘটিত হয়। সংঘটিত হয়, এই কথাটা হ্যাঁ মাথায় রাখতে হবে। এখন এই যে স্ট্রমা, স্ট্রমার ভেতরে এই জায়গাটাতে, এই যে এই গ্রানামের সাথে এই গ্রানামটা একটা ল্যামেলি দ্বারা যুক্ত। ল্যামেলি মানে হচ্ছে নল। কি দ্বারা যুক্ত? এটা ল্যামেলি দ্বারা যুক্ত। এই কথাটা মনে রাখো। কি দ্বারা যুক্ত ভাইয়া? এটা নল দ্বারা যুক্ত বা ল্যামেলি দ্বারা যুক্ত। তাহলে এইটার সাথে এইটারও একটা নল দ্বারা সংযোগ আছে, এটার সাথে এটাও একটা নল দ্বারা সংযোগ আছে, এখানেও নলের একটা সংযোগ আছে। ওকে, তাহলে এই যে দেখো এখানে এই নলটাকে বলা হচ্ছে ল্যামেলি। এখন এই নলটা যেহেতু স্ট্রমার ভেতরে আছে, এটাকে বলা হচ্ছে স্ট্রমা ল্যামেলি। এই নলটা যেহেতু স্ট্রমার ভেতরে, এটাকে বলা হচ্ছে স্ট্রমা ল্যামেলি। স্ট্রমা ল্যামেলি। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে। এখন এর ভেতরে আরো কিছু কিছু উপাদান আছে, সেগুলো একটু দেখো। এখানে আছে শ্বেতসার দানা। এই যে শ্বেতসার দানা জাস্ট গোল গোল করে দিয়ে দাও। তৈলবিন্দু আছে, এটা হচ্ছে তৈলবিন্দু। আচ্ছা, এরপরে আছে ডিএনএ। সো বৃত্তাকার ডিএনএ দেখাইতে হবে। এই যে এটা হচ্ছে সেই বৃত্তাকার ডিএনএ। বৃত্তাকার ডিএনএ তাহলে কোথায় কোথায় পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায় এবং রাইবোজোমে পাওয়া যায়। সরি, মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায় এবং প্লাস্টিডে পাওয়া যায়। সো এই যে রাইবোজোম এটাও কিন্তু কোথায় ছিল? এটাও কিন্তু মাইটোকন্ড্রিয়াতে ছিল, তাই না? সো এখানে ছোট ছোট রাইবোজোম দিয়ে দাও, যেগুলো হচ্ছে রাইবোজোম। আচ্ছা, এরপরে স্ট্রোমা ল্যামেলাস বা স্ট্রোমা ল্যামেলি যাই বলি। ওকে, সো এটা হচ্ছে বাইরের স্তর, এটা হচ্ছে ভেতরের স্তর। এই হচ্ছে বিষয়। একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, একটু খেয়াল করে দেখো তো, রাইবোজোম সম্পর্কে একটা কথা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা? রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, মনে আছে? এবং এটাও বলেছিলাম যে রাইবোজোম হচ্ছে একটা বস লেভেলের অঙ্গাণু।
তো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তোমাদের বইয়ে শেষের দিকে কিছু কথা লেখা আছে, সেটা অনেকেই বোঝো না, আমি একটু ছোট্ট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি বিষয়টা। দেখো, আচ্ছা, সেটা হচ্ছে এই যে দেখো মাইটোকন্ড্রিয়ার ভেতরে কি থাকে, রাইবোজোম থাকে, প্লাস্টিডের ভেতরেও থাকে রাইবোজোম। তো রাইবোজোমটা আর কোথায় থাকে বলো তো? ব্যাকটেরিয়াতে থাকে, একটু আগে আমরা দেখেছি ব্যাকটেরিয়ার ভেতরে রাইবোজোম থাকে। তো রাইবোজোমটা হচ্ছে বস লেভেলের অঙ্গাণু। কেন বস লেভেলের অঙ্গাণু? কারণ এটা প্রোটিন তৈরি করতে পারে। যার কিছুই নাই তার রাইবোজোম থাকে। যেমন ব্যাকটেরিয়ার কিছুই নাই, তার কি আছে? রাইবোজোম আছে, তাই না? তাহলে ব্যাকটেরিয়া তো একটা জীব, রাইবোজোমটা না থাকলে ব্যাকটেরিয়া কিন্তু হইতো না, ব্যাকটেরিয়ার যে প্রোটিনগুলো সেগুলো তৈরি হতে পারতো না, তার মানে কি ব্যাকটেরিয়ার অস্তিত্বই থাকতো না। এখন মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্ট, এটাও এদের ভেতরেও রাইবোজোম আছে। রাইবোজোমই একটা অঙ্গাণু, আবার হচ্ছে মাইটোকন্ড্রিয়া তারপর প্লাস্টিড, এটাও একটা অঙ্গাণু। তাহলে এই রাইবোজোমকে আমরা কি বলতে পারি? অঙ্গাণুর ভেতরে অঙ্গাণু, তাই না? রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এর নিচেরাই অঙ্গাণু, এর ভেতরে আবার আছে রাইবোজোম। বুঝতে পেরেছ? এখন একটু চিন্তা করে বলো তো, ব্যাকটেরিয়ার ভেতরে রাইবোজোম আছে, মাইটোকন্ড্রিয়ার ভেতরেও রাইবোজোম আছে। তাহলে তোমার কাছে মনে হতে পারে না যে ব্যাকটেরিয়া যদি জীব হয়, মাইটোকন্ড্রিয়া হয়তো বা কোনো এককালে জীব ছিল, এরকম মনে হতে পারে না? বা মাইটোকন্ড্রিয়াও হয়তো একটা আলাদা জীব, এরকম মনে হতে পারে না? হইতে পারে কিন্তু, তাই না? তো বিজ্ঞানীরা যেটা মনে করে যে অনেক আগে, অনেক কোটি কোটি বছর আগে মাইটোকন্ড্রিয়া সে ব্যাকটেরিয়ার মতোই ছিল। মাইটোকন্ড্রিয়া আমাদের দেহের মধ্যে ছিল না, বা আমাদের হচ্ছে প্রকৃত কোষ, যেটা প্রকৃত কোষের মধ্যে তো মাইটোকন্ড্রিয়া থাকে, এই প্রকৃত কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া ছিল না, মাইটোকন্ড্রিয়া আলাদা একটা জীব ছিল। তো হঠাৎ করে বিবর্তনের কোনো একটা ধারাতে এই মাইটোকন্ড্রিয়াটা প্রকৃত কোষের মধ্যে কোনোভাবে ঢুকে গেছে। তারপর থেকে মাইটোকন্ড্রিয়া দেখছে, আল্লাহ, এটি তো আমার জন্য সুন্দর পরিবেশ। এরপর থেকে মাইটোকন্ড্রিয়া আলাদাভাবে আর বাস করে না, মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের মধ্যে, প্রকৃত কোষের মধ্যে বাস করা শুরু করছে। তো বিজ্ঞানীরা এটা ধারণা করে। তো তোমাদের বই এই কথাটাই, বিবর্তনের কোন এক ধারাতে এই টাইপের কিছু একটা কথা লেখা আছে, দেখবা। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ভাইয়া আমরা আরেকটু সামনের দিকে আগাই। দেখো, এই যে ক্লোরোপ্লাস্ট, এটা কত ধরনের? সরি, ক্লোরোপ্লাস্ট বলতেছি, প্লাস্টিড। প্লাস্টিড, সো এই প্লাস্টিড কত ধরনের? প্লাস্টিড হচ্ছে 3 প্রকার, তাই তো? 3 প্রকার। সো 3 প্রকার কি কি? একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, এবং আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তো এখানে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, এখানে নামের মধ্যে আছে ক্রম। ক্রম কথাটার অর্থ কি ভাইয়া? ক্রমা কথাটার অর্থ হচ্ছে রং। ক্রম কথাটার অর্থ কি ভাইয়া? ক্রম কথাটার অর্থ হচ্ছে রং। অর্থাৎ ক্রোমোপ্লাস্ট মানে কি? রঙিন যে প্লাস্টিড, যে প্লাস্টিডটা দেখতে রঙিন, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর লিউকো কথাটার অর্থ হচ্ছে সাদা। লিউকো কথাটার অর্থ কি ভাইয়া? লিউকো কথাটার অর্থ হচ্ছে সাদা। অর্থাৎ সাদা যে প্লাস্টিড সেটাকে বলা হচ্ছে লিউকোপ্লাস্ট। সাদা যে প্লাস্টিড সেটার নাম কি? সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এখন এই ক্রোমোপ্লাস্ট কোথায় থাকে? আচ্ছা, আর ক্লোরোপ্লাস্ট যেটা, আরেকটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট যেটা ভাইয়া। সো এই ক্লোরোপ্লাস্ট সম্পর্কে তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ক্লোরোপ্লাস্টের কালার হচ্ছে সবুজ। তাহলে সবুজ হইলে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর সবুজ বাদে উদ্ভিদের যত রং আছে সবগুলা কিসের কারণে হয়? ক্রোমোপ্লাস্টের কারণে হয়। বুঝতে পেরেছো? আর লিউকোপ্লাস্ট উদ্ভিদের কোন জায়গাতে থাকে? সাদা যে জায়গাগুলা, যেমন উদ্ভিদের মূল। সাদা জায়গা কোনটা উদ্ভিদের বলতো? সাদা হচ্ছে উদ্ভিদের মূল। মূলে থাকে তাহলে এই লিউকোপ্লাস্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, আর কোথায় থাকে? এটা থাকে হচ্ছে ভ্রূণে থাকে। ভ্রূণ হচ্ছে সাদা কালার হয়। বুঝতে পেরেছো? এছাড়া হচ্ছে স্পোর সাদা কালার হয়। আচ্ছা, ভ্রূণ আছে কিনা আমার মনে নাই, সম্ভবত স্পোর। ঠিক আছে, যাই হোক, উদ্ভিদের মূলটা মনে রাখো, তাইলেই হবে। এখানে মনে হয় আছে, দেখো তো, এখানে মনে হয় আছে। হ্যাঁ, এই যে ভ্রূণটা আছে, দেখছো? মনে পড়তেছিল না। তাহলে এখানে উদ্ভিদের মূল, তারপর হচ্ছে উদ্ভিদের ভ্রূণ, এরপর হচ্ছে জনন কোষ, মানে ডিম্বাণু শুক্রাণু, জনন কোষ, এগুলো হচ্ছে সাদা কালার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উদ্ভিদের সাদা অংশে কি থাকে? সাদা অংশে থাকে লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের রঙিন যে অংশ। রঙিন অংশ বলতে কি বোঝানো হচ্ছে? উদ্ভিদের যে ফুল ফল সেগুলো হচ্ছে উদ্ভিদের রঙিন অংশ, তাই কিনা? রঙিন ফুল, পাতা, উদ্ভিদের রঙিন ফুল, পাতা, হ্যাঁ, রঙিন পাতা এগুলাতে পাওয়া যায়। এছাড়াও গাজরের মূল, এটা কোটি কোটি % গুরুত্বপূর্ণ, যে পাওয়া যায় কোথায়?
গাজরের মূলে, দেখো এমনি মূলে কিন্তু লিউকোপ্লাস্ট পাওয়া যায়, কিন্তু গাজরের মূল দেখে তুমি হচ্ছে লিউকোপ্লাস্ট বলে দিও না যেন। যে কোনো উদ্ভিদের মূল বললে সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট, কিন্তু যদি তোমাকে বলে গাজরের মূল সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। কেন? কারণ ওই যে গাজরের যে কমলা কালার অংশটা সেটা হচ্ছে গাজরের মূল। ক্লিয়ার? আর কচি কাণ্ড, হ্যাঁ, পাতা, যেই জায়গাগুলো হচ্ছে সবুজ সবুজ অংশ উদ্ভিদের সেখানে থাকে ক্লোরোপ্লাস্ট। তাহলে এটার কালার হচ্ছে সবুজ, এটা হচ্ছে রঙিন তবে সবুজ নয়, আর এটা হচ্ছে বর্ণহীন বা সাদা, বর্ণহীন বা সাদা। এখন আরেকটা কথা মনে রাখো ভাইয়া, এই যে ক্লোরোপ্লাস্ট এটাকে আমরা চাইলেই লিউকোপ্লাস্ট বানাতে পারি। ক্লোরোপ্লাস্টকে চাইলেই লিউকোপ্লাস্ট বানানো যায়। লিউকোপ্লাস্ট আমরা চাইলেই বানাতে পারি। কিভাবে বানাতে পারি? মনে রাখো, সূর্যের আলো যদি আমরা দিই, সানলাইট, এটা যদি আমি না দিই, সানলাইটটা যদি আমি না দিই, সেই ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টটা লিউকোপ্লাস্ট হয়ে যাবে। আচ্ছা, আর লিউকোপ্লাস্টকে আমরা ক্লোরোপ্লাস্ট বানাতে পারি কিভাবে বলতো? আমরা যদি সানলাইট দিই, সানলাইট যদি আমি দিই, সেই ক্ষেত্রে কিন্তু লিউকোপ্লাস্টটা ক্লোরোপ্লাস্ট হবে। কেন হবে ভাইয়া? এর কারণ হচ্ছে দেখো, আচ্ছা আমি একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। দেখো সবুজ উদ্ভিদের যে সবুজ অংশ, যেমন আচ্ছা ঘাসের কথা চিন্তা করো, ঘাস তো সবুজ তাই না? ঘাসের উপর তুমি হচ্ছে একদিন একটা পাথর রেখে দিবা, দিয়ে 2-3 দিন পরে ওই পাথরটা তুলে দেখবা ওই যেখানে হচ্ছে সবুজ ঘাস ছিল সেই ঘাসগুলো সাদা হয়ে গেছে। কেন সাদা হয়েছে? কারণ যে যখন তুমি হচ্ছে পাথর রাখছো সেখানে হচ্ছে সূর্যের আলোটা পৌঁছায় নাই, আর সূর্যের আলো না পৌঁছানোর কারণে সেই সবুজ ঘাসগুলো সাদা হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখানে কি থাকে? এখানে রঞ্জক পদার্থ হিসেবে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকার কারণেই এই এটা হচ্ছে সবুজ হয়। ওকে, এছাড়াও কি থাকে? ক্যারোটিনেট। এখানে কি থাকে? জ্যান্থোফিল থাকে। মনে রাখো, জ্যান্থোফিল নামের মধ্যে আছে হ থেকে মনে রাখো হলুদ, এটার কালার হচ্ছে হলুদ। কতে ক্যারোটিন, কতে কমলা, কতে ক্যারোটিন, কতে কমলা। হ্যাঁ, ফাইকো এরিথ্রিন, তোমরা এরিথ্রোসাইট, আরবিসির নাম শুনছো না? এরিথ্রোসাইট মানে কি? লোহিত রক্তকণিকা, অর্থাৎ লাল রক্তকণিকা। তাহলে এরিথ্রিন যার নাম মধ্যে আছে তার সেটা হচ্ছে লাল। আর সায়ানিন, ন থেকে মনে রাখো নীল। ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, ন থাকলে নীল, আর এরিথ্রিন নামের মধ্যে আছে এরিথ্রিন, এরিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, তাহলে এটা হচ্ছে লাল। বুঝতে পেরেছো? আর এখানে তো কোনো রঞ্জক নাই, রঞ্জক থাকলে তো এটা কালারফুল হইতো। আচ্ছা, তো ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে এটা শর্করা তৈরি করে, খাদ্য তৈরি করে। ঠিক আছে, শর্করা মানে হচ্ছে উদ্ভিদের খাদ্য। ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। ক্রোমোপ্লাস্টের কাজ হচ্ছে এটা যেহেতু রঙিন, এটা হচ্ছে ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে। আর লিউকোপ্লাস্ট এটা হচ্ছে খাদ্য সঞ্চয় করে। তাহলে হচ্ছে খাদ্য তৈরি করলো, সঞ্চয় করবে কে? সঞ্চয় করার জন্য তো কাউকে লাগবে, তাই না? লিউকোপ্লাস্ট সেই খাদ্যটা সঞ্চয় করে। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট কি হয়ে যায়? ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। এই কথাটাও মনে রাখো। ঠিক আছে, এরপরের যে অঙ্গাণুটা সেটা নাম হচ্ছে গোলজি বডি। গোলজি বডির মধ্যে কি কি থাকে দেখো? গোলজি বডির মধ্যে আছে থলে বা ভেসিকল। ভেসিকল মানে হচ্ছে থলে। তাহলে ভেসিকল আছে, তাহলে এই যে এগুলোও একটা থলের মতো অংশ, এই অংশগুলোও একটু থলের মতো। থলে মানে কি? থলে মানে হচ্ছে কি বলবো, বোঝো তো, থলে একটা ব্যাগের মতো। ঠিক আছে, তো এই ভেসিকল মানে হচ্ছে থলে। এবং এছাড়া এই যে এখানে লম্বা লম্বা যে অংশগুলা সেগুলোর নাম হচ্ছে সিস্টার্নি। বুঝতে পেরেছো? তাহলে সিস্টার্নি আর ভেসিকল দ্বারা এই গোলজি বডিটা গঠিত হয়। তাহলে গোলজি বডি গঠিত কি দ্বারা? সিস্টার্নি অ্যান্ড ভেসিকল দ্বারা। কাজ কি? কাজ হচ্ছে গোলজি বডির কাজ হচ্ছে ভাইয়া মনে রাখো, এটা হচ্ছে এর পর্দায় বিভিন্ন ধরনের উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণ, যেমন হরমোন নিঃসরণ করে। তাহলে এই যে হরমোন আমাদের দেহে বা উদ্ভিদের দেহে যে হরমোনগুলো তৈরি হয়, এই হরমোনকে তৈরি করে বলতো গোলজি বডি তৈরি করে। কোনো কোনো বিপাকীয় কার্যের সাথে এরা সম্পর্কিত, এবং কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে। তাহলে এরা হরমোন নিঃসরণ করে এবং প্রোটিন সঞ্চয় করে। এই দুটা কাজ একটু ভালো করে মনে রাখো। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা সংক্ষেপে আমি বলতে পারি ইআর। ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এই ইআর এটা দুই ধরনের হইতে পারে। কয় ধরনের হইতে পারে? দুই ধরনের হইতে পারে। যদি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে
এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে এক্সট্রা একটা জিনিস। ধরে নাও যে এই জায়গাটা হচ্ছে মসৃণ, এরপর যদি আমি বালি ছিটাই দিই, বলতো এই জায়গাটা তখন খসখসে হয়ে যাবে না, অমসৃণ হয়ে যাবে। তাহলে একটা মসৃণ জায়গার উপর ধরে নাও মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার গায়ে হচ্ছে রাইবোজোম লেগে আছে, তাহলে কি সেটা হচ্ছে অমসৃণ। তাহলে রাইবোজোম লেগে থাকলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম থাকে, রাইবোজোম থাকে, তখন সেটাকে আমরা বলবো অমসৃণ, অমসৃণ ইয়ার। আর যদি রাইবোজোমটা না থাকে, একদম ফ্রেশ থাকে, তাহলে সেটা হচ্ছে মসৃণ, মসৃণ ইয়ার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা উদ্ভিদ বলো প্রাণী বলো সব জায়গাতে আছে। আচ্ছা, এখন কাজের কথায় যদি আসি, কাজের কথায় হচ্ছে দেখো এখানে এখানে অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার গায়ে কি আছে? তার গায়ে আছে রাইবোজোম। আর রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ ভাইয়া প্রোটিন তৈরি করা। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, তাই তো? আচ্ছা, সো এই যে রাইবোজোম, এই রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি, প্রোটিন তৈরি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে রাইবোজোমের কাজ যেহেতু প্রোটিন তৈরি, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? প্রোটিন তৈরি করে। বুঝতে পেরেছো? ওকে। এই তাহলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো প্রোটিন তৈরি করতেছে না, তাহলে প্রোটিন বাদে যা আছে শর্করা, লিপিড, এগুলা তৈরি করে। তাহলে এ যদি প্রোটিন তৈরি করে, অমসৃণ যদি প্রোটিন তৈরি করে, মসৃণ তাহলে অন্য কিছু তৈরি করবে। আচ্ছা, এখন শুধু তো তৈরি করলেই হবে না, সেটাকে আবার বহন করতে হবে, তাই না? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর দেখো নলের মতো কিছুটা, কোনো একটা উপাদান তৈরি করার পরে এই নলের মাধ্যমে সেটা অন্য জায়গাতে চলে যায়। বুঝতে পেরেছো? তাহলে এটা শুধুমাত্র তৈরি করে না, শর্করা বা প্রোটিন যাই তৈরি করুক, সেটা শুধু তৈরি করে না, সে আবার কিন্তু নিয়ে যায় বা বহন করে। এছাড়াও মনে রাখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গাণুও তৈরি হয়, যেমন লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, এগুলো তৈরি হয়। বুঝতে পেরেছো? তাহলে দেখো তো কাজগুলো দেখো তো, এর আবরণীর গায়ে প্রায় রাইবোজোম থাকে, তাই এটি প্রোটিন সংশ্লেষণে জড়িত। কোষে উৎপাদিত পদার্থগুলো প্রবাহ পথ, তাহলে দেখো কোষে যা কিছু তৈরি হচ্ছে যাচ্ছে কোন দিকে, প্রবাহিত হবে কোন দিক দিয়ে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে দিয়ে। আচ্ছা, কোষ থেকে অন্য কোষে উৎসেচক ও কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে। এই যে চলাচল, যেহেতু এটা নলের মতো, এটা চলাচলে সাহায্য করে। এছাড়াও মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম এখানে বলা নাই, কোষ গহ্বর, এই জিনিসগুলো তৈরিতে, সৃষ্টিতে ভূমিকা রাখে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, দুইটার কথা বলা আছে। ঠিক আছে, এই দুইটাই মনে রাখো। ওকে, তাহলে এইবার আসো। আচ্ছা, টপিকটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না? আচ্ছা, এখানে একটু ভুল করে ফেলছে, যাই হোক আমি ঠিক করে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না, এখানে দুইটা অঙ্গাণুর কথা বলা আছে, একটা হচ্ছে কোষ গহ্বর এবং আরেকটা হচ্ছে লাইসোজোম। আচ্ছা, তো আমরা ছোট্ট একটা বিরতি নিই আজানের জন্য, একটু পরে আবার শুরু করব। ওকে, সো এই যে কোষ গহ্বর, কোষ গহ্বর সম্পর্কে যে কথাটা ফার্স্টে মনে রাখতে হবে, মনে রাখো ভাইয়া, সেটা হচ্ছে বড় কোষ গহ্বর, সেটা হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। সো বড় কোষ গহ্বর, বড় কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। তাহলে প্রাণী কোষে কি কোষ গহ্বর তাহলে থাকে? থাকতে পারে, তবে ছোট। ঠিক আছে, সো নর্মালি থাকে না। প্রাণী কোষে যদি কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে অনুপস্থিত থাকে। ঠিক আছে, প্রাণী কোষে কি থাকে? অনুপস্থিত থাকে, অনুপস্থিত থাকে। আর থাকলেও ছোট, থাকলেও কেমন বলতো? থাকলেও ছোট। এই কথাটা ভাইয়া মনে রাখো। ঠিক আছে, এখন কোষ গহ্বরের কাজ কি? তোমাকে যদি প্রশ্ন করা হয় কোষ গহ্বর কি কাজ করে, কোষ গহ্বরের কাজ মনে রাখো, এটা হচ্ছে কোষ রস ধারণ করা। কোষ গহ্বরের কাজ কি? এটার কাজ হচ্ছে কোষ রস ধারণ করা। কোষ রস ধারণ করা হচ্ছে কোষ গহ্বরের কাজ। লাইসোজোম, লাইসোজোমকে একটা বিশেষ নামে ডাকা হয়, তোমাদের বইয়ে হয়তো বা বলা নাই, তবে লাইসোজোমকে আদর করে বলা হয় আত্মঘাতী থলিকা। কি বলা হয়? লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা, আত্মঘাতী থলিকা, বা এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা যাইতে পারে সুইসাইডাল স্কোয়াড।
তাহলে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। কেন এটাকে সুইসাইডাল স্কোয়াড বলা হচ্ছে বা কেন এটাকে আত্মঘাতী থলিকা বলা হচ্ছে? এর কারণ হচ্ছে লাইসোজোমের কাজটা মনে রাখো, লাইসোজোমের কাজটা হচ্ছে জীবাণু ধ্বংস করা। আমি যদি বলি লাইসোজোমের কাজ কি, লাইসোজোমের কাজটা মনে রাখতে হবে ভাইয়া, লাইসোজোমের কাজ হচ্ছে এটা জীবাণু ভক্ষণ করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, জীবাণু খায়, জীবাণু ভক্ষণ করে, এই কথাটা মনে রাখো ভাইয়া। এখন কথা হচ্ছে এটা জীবাণু ভক্ষণ করতেছে, ভালো কথা। তো আত্মঘাতী থলিকা কেন বলতেছি? লাইসোজোম, এটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোমের ভেতরে কি থাকে? লাইসোজোমের ভেতরে থাকে উৎসেচক বা এনজাইম। কি থাকে বলতো ভাইয়া? এনজাইম থাকে লাইসোজোমের ভেতরে, এনজাইম থাকে। এখন এই এনজাইমের কাজ হচ্ছে কোন একটা জীবাণুকে খেয়ে ফেলা বা সে তার সামনে যা পাবে সেটাই খেয়ে ফেলবে, বুঝতে পেরেছো? তো কথা হচ্ছে এই যে লাইসোজোমের ভেতরে যে এনজাইমগুলো আছে, এই এনজাইমের চারদিকে একটা পর্দা দিয়ে আবৃত থাকে। যেহেতু পর্দা দিয়ে আবৃত থাকে, লাইসোজোমের যে এনজাইমগুলো সব সময় খাওয়া দাওয়া করতে পারে না, যখন জীবাণু ঢোকে তখন খায়, হ্যাঁ, বা যখন হচ্ছে কোনো খাবার খাওয়ার প্রয়োজন হয় তখন খায়। কিন্তু কোনো কারণে যদি খাদ্যের অভাব হইলে এই লাইসোজোমটা কি করে জানো? লাইসোজোমের ভেতর থেকে যে এনজাইমগুলো আছে সেগুলো বের হয়ে আসে। এই যে দেখো ভেতরে যে এনজাইমগুলো ছিল সেগুলো কি করছে বলতো? বের হয়ে আসছে। কোথায় বের আসছে? ধরেন হচ্ছে খাদ্যের অভাব, লাইসোজোম খাওয়া দাওয়া করতে পারতেছে না, সে সবসময় খাওয়া দাওয়া করতে পারতেছে না, এখন সে তার এনজাইমগুলো কোষের মধ্যে ছেড়ে দিবে। এখন কোষের মধ্যে যখন ছেড়ে দিল, এই কোষের মধ্যে ধরে নাও যে আছে মাইটোকন্ড্রিয়া তো লাইসোজোমের বন্ধু হওয়ার কথা, কিন্তু তার তো খিদা পাইছে, যেহেতু সে খাবার পাচ্ছে না, যখন পুষ্টির অভাব হচ্ছে তখন সে কি করে জানো? এই ভেতরে যে এনজাইমগুলো, সেই এনজাইমগুলো দ্বারা কোষটা ভক্ষণ করে নেয়। এই যে কোষের ভেতরে যা কিছু আছে সেগুলো হচ্ছে খেয়ে ফেলে। এই যে দেখো একটা কোষটা পুরাটাই খেয়ে ফেলছে, বুঝতে পেরেছো? তাহলে এই যে দেখো নিজের কোষ নিজে খেয়ে ফেললো। কোষ তো খাওয়ার কথা না, বাইরে থেকে যে জীবাণুগুলো আসবে সেগুলো খাবে, কিন্তু কোষটাই খেয়ে ফেলছে। তার মানে কি? নিজেই নিজেকে ধ্বংস করে ফেললো, অর্থাৎ আত্মঘাতী থলিকা, বুঝতে পেরেছো? তাহলে লাইসোজোমকে কি বলা হচ্ছে? আত্মঘাতী থলিকা, ঠিক আছে? আচ্ছা, তাহলে লাইসোজোমের কাজ আমরা বুঝলাম। এইবার আসো আরো একটা বিষয়, সেটা হচ্ছে এটা বাদ দাও, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টপিকের নাম না। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবিহীন অঙ্গাণু। তো এতক্ষণ ধরে আমরা যা কিছু পড়ছি সেগুলো হচ্ছে ঝিল্লি সহ। যেমন হচ্ছে তুমি যখন ক্লোরোপ্লাস্ট আঁকাইছো, ক্লোরোপ্লাস্টের চারদিকে কি একটা আবরণ দিছো না? মাইটোকন্ড্রিয়া আঁকাইছো, মাইটোকন্ড্রিয়ার কয়টা আবরণ? দুইটা আবরণ। হ্যাঁ, দুইটা আবরণ বলতে একটা ভেতরের আবরণ, তো এরকম দেখতে। তো এই যে দেখো এগুলো ছিল ঝিল্লি সহ, কিন্তু এখন আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে ঝিল্লিবিহীন, বুঝতে পেরেছো? তাহলে ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলা কোনগুলা সেগুলো আমাদের একটু জানতে হবে। মনে রাখো একটা ওয়ার্ড আমি তোমাদেরকে শেখাইবো, একটা ছন্দ শেখাই, সেটা হচ্ছে মামাই সেরা। মামাই সেরা। তো মামাই সেরা মানে কি? মামাই সেরা মানে হচ্ছে এখানে প্রথমে মা মান হচ্ছে মাইক্রোটিউবিউল, পরের মাথা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, এবং পরের হস্যইতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ওকে, আচ্ছা, সেতে মনে রাখো সেন্ট্রোজোম এবং রাতে মনে রাখো রাইবোজোম। ওকে, তাহলে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রোজোম, রাইবোজোম, এই কথাগুলো ভাইয়া মনে রাখতে হবে। তাহলে এই যে এখানে ভাইয়া এবার এই যে মামাইতে যেই কথাটা মনে রাখবে, যে এখানে মামাই যে সেরা, এর মধ্যে মামাই যেটা, তাদেরকে বলা হচ্ছে কোষ কঙ্কাল, এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে, ঠিক আছে? এদেরকে বলা হচ্ছে কোষ কঙ্কাল। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এই যে রাইবোজোম এন্ড সেন্ট্রোজোম এর সাথে কোষ কঙ্কাল, এগুলাকে একত্রে বলা হচ্ছে এরা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু, অর্থাৎ এর চারপাশে কোনো ঝিল্লি নাই। আচ্ছা, এখন
এখানে কোষীয় কঙ্কাল বলতে কাদেরকে বোঝানো হচ্ছে এতক্ষণে আশা করি বুঝতে পেরেছো। এখন কোষীয় কঙ্কাল কি? কোষীয় কঙ্কাল হচ্ছে একটা কোষের মধ্যে তুমি যখন প্রবেশ করবা, একটা কোষের মধ্যে যদি তুমি ঢুকলে প্রথমে যে জিনিসটা লক্ষ্য করবা বা তোমার চোখে পড়বে সেটা হচ্ছে কোষ কঙ্কাল। কোষ কঙ্কাল কি? কোষের ভেতরে কঙ্কালের মতো ছড়ায় থাকে কিছু তন্তু, এই তন্তুগুলাকে বলা হচ্ছে কোষ কঙ্কাল। যেমন এখানে এখানে ফিলামেন্ট আছে, ফিলামেন্ট মানে কি বলতো? ফিলামেন্ট মানে হচ্ছে তন্তু। তাহলে কোষের মধ্যে যে ফিলামেন্টগুলো ছড়ানো অবস্থায় থাকে সেটা হচ্ছে কোষ কঙ্কাল। আচ্ছা, তো এই কোষ কঙ্কালের বিভিন্ন কাজ আছে, যেমন কোষ কঙ্কাল এটা হচ্ছে স্পিন্ডল তন্তু তৈরি করে, ঠিক আছে। এছাড়াও তোমার হচ্ছে কোষকে নির্দিষ্ট স্থানে ধরে রাখে, কোষের যথাযথ একটা আকৃতি দেয়। কঙ্কাল কি করে বলতো? কঙ্কাল যেমন আমাদের দেহকে আকৃতি দিয়ে রাখছে একটা নির্দিষ্ট, তাহলে এই যে কোষের যে কঙ্কাল, কোষ কঙ্কাল, এটাও কি কোষকে আকৃতি দেয়। তাহলে এই কোষ কঙ্কালের কাজ কি? এটার কাজ হচ্ছে কোষের আকৃতি দেয়, কোষের আকৃতি দেয়। প্রশ্ন হচ্ছে এই কোষ কঙ্কাল কি দ্বারা তৈরি? মনে রাখো এর মধ্যে যে প্রোটিনগুলো থাকে, প্রোটিনগুলোর নাম মনে রাখতে হবে। অ্যাক্টিন, অ্যাক্টিন, এরপর আরেকটা প্রোটিন হচ্ছে মায়োসিন, মায়োসিন, এবং আরেকটা প্রোটিন হচ্ছে টিউবিউলিন, টিউবিউলিন প্রোটিন থাকে। তাহলে এখানে তিন ধরনের প্রোটিন আছে, একটা হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন এন্ড টিউবিউলিন প্রোটিন দ্বারা এই কোষ কঙ্কাল গঠিত। এই কথাটা মনে রাখো। রাইবোজোম, রাইবোজোম কি বলতো ভাইয়া? রাইবোজোমকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন তৈরি হচ্ছে, এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি। এটা কোথায় পাওয়া যায়? আদি কোষ, প্রকৃত কোষে পাওয়া যায়, আদি কোষে পাওয়া যায়। হ্যাঁ, আদি ও প্রকৃত কোষ উভয় কোষে পাওয়া যায়, প্রকৃত কোষে পাওয়া যায়, কোষে পাওয়া যায়, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, তাহলে রাইবোজোমকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, এটা হচ্ছে প্রকৃত কোষে পাওয়া যায়। এছাড়াও এটা কি তৈরি করে বলতো? পলিপেপটাইড চেইন তৈরি করে, ঠিক আছে। তাহলে এই প্রোটিনটা কিভাবে তৈরি হয়? পলিপেপটাইড চেইনের মাধ্যমে তৈরি হয়। সো এটার কাজ কি? পলিপেপটাইড চেইন তৈরি করা, পলিপেপটাইড চেইন, পেপটাইড চেইন তৈরি করে, চেইন তৈরি করে, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, এবং লাস্ট ওয়ান ট্রেপ্টোজোম না সেন্ট্রোজোম, এটা হচ্ছে সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম। আচ্ছা, আমি তোমাকে যদি একটা প্রশ্ন করি, বলো তো সেন্ট্রোজোম আর একটা হচ্ছে সেন্ট্রিওল, দুটা কি একই জিনিস নাকি আলাদা? সেন্ট্রোজোম আর একটা হচ্ছে সেন্ট্রিওল, দুইটা হচ্ছে আচ্ছা আমি বোঝাচ্ছি তাইলে বুঝতে পারবো। দেখো এই যে এই পুরা অঙ্গাণুটাকে বলা হচ্ছে সেন্ট্রোজোম। এবং সেন্ট্রোজোমের মধ্যে কি আছে দেখো তো, এই যে একটা গোলাকার যে অংশটা দেখতে পাচ্ছ, এই গোলাকার অংশের ভেতরে কিছু তরল পদার্থ দেখতে পাচ্ছ। তাহলে এই যে গোলাকার যে অংশটা, সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। যেহেতু দেখতে গোলাকার, এটাকে বলা হচ্ছে স্ফিয়ার, স্ফিয়ার মানে হচ্ছে গোল, যেহেতু দেখতে গোলাকার এটাকে বলা হচ্ছে স্ফিয়ার। তাহলে সেন্ট্রোস্ফিয়ার, তাহলে সেন্ট্রোজোমের যে স্ফিয়ারটা সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। আর এইখানে এই যে নলের মতো ফাফা যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে ফাফা যে অংশটা দেখতে পাচ্ছ, সংখ্যা হচ্ছে 2টা, এটাকে বলা হচ্ছে সেন্ট্রিওল। কি বলা হচ্ছে? সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওলের সংখ্যা কয়টা ভাইয়া বলো তো? সেন্ট্রিওলের সংখ্যা হচ্ছে 2টা। সেন্ট্রিওলের সংখ্যা কয়টা? 2টা। তাহলে 2টা সেন্ট্রিওলকে একত্রে বলা হয় ডিপ্লোজোম। না জানলেও চলবে, তবে চাইলে মনে রাখতে পারো। 2টা সেন্ট্রিওলকে একত্রে কি বলা হচ্ছে? ডিপ্লোজোম। আচ্ছা, তাহলে এই যে সেন্ট্রিওল, তাহলে সেন্ট্রোজোম মানে কি? সেন্ট্রোজোম মানে হচ্ছে এই যে সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার। তাহলে এই সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার এই দুটাকে একত্রে বলা হচ্ছে সেন্ট্রোজোম। ক্লিয়ার? আর এই সেন্ট্রোজোমটা মনে রাখো, এটা শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়। এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে প্রাণী কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায়। যদি বলা হয় যে সেন্ট্রোজোমের কাজ কি, কাজ হচ্ছে, মনে রাখো সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোমের কাজ হচ্ছে এই যে এটা। সেন্ট্রোজোমের কাজ কি বলতো? সেন্ট্রোজোমের কাজ হচ্ছে এই যে এটা। এটা কি? এটা হচ্ছে একটা সুতা। অর্থাৎ সেন্ট্রোজোমের কাজ হচ্ছে সুতার মতো কোনো কিছু তৈরি করা। যেমন ফ্লাজেলা দেখতে সুতার মতো, ফ্লাজেলা তৈরি করা। স্পিন্ডল তন্তু দেখতে সুতার মতো, স্পিন্ডল তন্তু তৈরি করা। বুঝতে পেরেছ? সো এই সেন্ট্রোজোমের কাজ কি? এটার কাজ হচ্ছে যেমন ফ্লাজেলা তৈরি, এটার কাজ হচ্ছে ফ্লাজেলা তৈরি।
এটা এটা কি তৈরি করে? স্পিন্ডল তন্তু তৈরি করে, স্পিন্ডল তন্তু তন্তু তৈরি করে। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখো। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আসো আমরা আরো একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নিউক্লিয়াসের অংশসমূহ নিয়ে পড়ি। নিউক্লিয়াস নিয়ে একটু পড়বো। তো নিউক্লিয়াস সম্পর্কে প্রথমে যে কথাটা মনে রাখবা সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে কি আছে? নিউক্লিয়াসের মোট 4টা অংশ। তাহলে একটা নিউক্লিয়াসের 4টা অংশ, 4টা অংশ কি কি আমরা একদম অধ্যায়ের শুরুতেই পড়েছি, তাই না? তাহলে এটা কি নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এন্ড ক্রোমাটিন, এগুলো সম্পর্কে কি বলা আছে সেগুলো একবার জাস্ট দেখো। তাহলে এটা ঝিল্লি, যেহেতু ঝিল্লি মানে কি আবরণ, কয় স্তরীয় আবরণ? দ্বিস্তরীয় আবরণ। এখানে লিপিড আর প্রোটিন থাকে, তাহলে লিপিড প্রোটিন নিয়ে গঠিত, লিপিড প্লাস প্রোটিন, এবং নিউক্লিয়ার রন্ধ্র বিদ্যমান। তাহলে এখানে দেখো এই যে এইটা, এই যে এইটা, এই মাঝখানে মাঝখানে ফাঁকা আছে। তাহলে ফাঁকা থাকা মানে কি? এটা হচ্ছে একটা রন্ধ্র বা ফাঁকা জায়গা। সো নিউক্লিয়ার রন্ধ্র থাকে, এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে গঠিত। আচ্ছা, নিউক্লিওপ্লাজম। সো নিউক্লিওপ্লাজম মানে কি? এখানে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে তরল পদার্থটা সেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। অর্থাৎ এখানে কি কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, এনজাইম থাকে, কিছু খনিজ লবণ থাকে। আচ্ছা, নিউক্লিওলাস। নিউক্লিওলাস সম্পর্কে মনে রাখো, এটা হচ্ছে ক্রোমোজোমের রংগ্রাহী অংশের সাথে লেগে থাকে, আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি। আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি। এর সাথে আরেকটা কথা মনে রাখো, এটা হচ্ছে রাইবোজোম তৈরি করে। রাইবোজোম তৈরি করে, রাইবোজোম সংশ্লেষ করে, সংশ্লেষ করে। ঠিক আছে, আর ক্রোমাটিন জালিকা তো বুঝতে পারতেছে, এর ভেতরে পেঁচানো সুতার মতো যে অংশটা সেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এখন ক্রোমাটিন আর ক্রোমোজোম এই দুটার মধ্যে পার্থক্য কি ভাইয়া? ক্রোমাটিন ক্রোমাটিন আর ক্রোমোজোম, ক্রোমোজোম আরেকটা ওয়ার্ড বলি, ক্রোমাটিড। আরেকটা ওয়ার্ড আমি বলতে পারি, সেটা হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিডটা এই পাশে লিখি, ক্রোমাটিড। এই তিনটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ভাইয়া দেখো, এখানে ক্রোমাটিন যেটা একটু আগে আমি বললাম ক্রোমাটিন, এটাকে আমি বলতেছি ক্রোমাটিন, কিন্তু এইখানে এটার নাম আবার বলা আছে ক্রোমোজোম। ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোম লেখা আছে। ঠিক আছে, তো এই তিনটা ওয়ার্ড কি সেম নাকি আলাদা? বিষয়টা হচ্ছে এটা তিনটাই সেম, তবে একই জিনিসের ভিন্ন ভিন্ন অবস্থা। এখানে নামের শেষ অংশটা খেয়াল করে দেখো, নামের শেষ অংশে আছে টিন, আর এই টিন কথাটার অর্থ হচ্ছে ভাইয়া সুতা। টিন মানে কি? টিন মানে হচ্ছে সুতা। তাহলে ক্রোমাটিন মানে কি? ক্রম, নামের শুরুতে আছে ক্রম, ক্রম কথাটার অর্থ হচ্ছে রং। তাহলে ক্রোমাটিন মানে হচ্ছে রঙিন সুতা। ক্রোমাটিন মানে কি? রঙিন সুতা। তাহলে এই নিউক্লিয়াসের ভেতরে যখন সুতার মতো অবস্থান করবে তখন সেটাকে বলা হচ্ছে ক্রোমাটিন। আর কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিনটা এরকম আকার ধারণ করে, যেটা তোমরা চেনো, এই যে এরকম আকার ধারণ করে, তখন সেটাকে বলা হচ্ছে ক্রোমোজোম। এখানে নামের শেষ অংশে আছে জোম বা সোমা, ক্রোমোসোম। সোমা, সোমা কথাটার অর্থ হচ্ছে বস্তু। সোমা কথাটার অর্থ কি ভাইয়া? বস্তু। তাহলে ক্রোমোজোম বা ক্রোমোসোম এটা হচ্ছে রঙিন বস্তু। আর ক্রোমাটিড, ক্রোমাটিড কখন আমরা বলবো? সো এই পুরা জিনিসটার মাঝখানের যে অঞ্চলটা সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই পুরা জিনিসটার সেন্টার কোনটা? এটা পুরা জিনিসটার সেন্টার হচ্ছে ওই জায়গাটা। তাহলে এটাকে আমরা কি বলবো? সেন্ট্রোমিয়ার বলবো। এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। নামের মধ্যে আছে মিয়ার, এই মিয়ার কথাটার অর্থ হচ্ছে অংশ। তাহলে সেন্টারের যে অংশ, পুরা জিনিসটার সেন্টার হচ্ছে এটা, সেন্টারের অংশকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এবং এই সেন্ট্রোমিয়ারটা ভাগ হবে না, তবে এই দুইটা বাহু ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে সেটা দেখতে কেমন মনে হবে দেখো তো? সেটা দেখতে যেরকম প্রজাপতির ডানার মতো হবে না? তাহলে এইটাকে বলা হচ্ছে ক্রোমাটিড। এখানে কয়টা ক্রোমাটিড আছে? এই পুরাটা একটা ক্রোমাটিড, এই পাশের এই পুরাটা একটা ক্রোমাটিড। সো এখানে দুইটি ক্রোমাটিড আছে, দুইটি ক্রোমাটিড। ক্রোমাটিড, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে কি কি আছে? এই চিত্রটা হয়তো বা বুঝতেছো না ভালো করে, আমি আরেকটু এই চিত্রটা দিয়ে দেখাই দেই, যে এখানকার যে চিত্রটা সেটা দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, ওকে, তো ক্রোমোজোমটা এরকম দেখতে। তো এই যে সেন্টারের যে অংশটা সেটা তো আমি বললাম সেন্ট্রোমিয়ার, সেন্টারের অংশ। এখন এই সেন্ট্রোমিয়ারকে আরেকটা বিশেষ নামে ডাকা হয়, এটাকে একটা বিশেষ নামে ডাকা হয়, এটাকে বলা হয় মুখ্য কুঞ্চন। এটাকে কি নামে বলা হয় বলতো? এটা হচ্ছে মুখ্য কুঞ্চন, মুখ্য কুঞ্চন।
মুখ্য কুঞ্চন, তার মানে কি এই জায়গাটা হচ্ছে কুঞ্চিত, কুঁচকে গেছে, কুঞ্চিত অঞ্চল, তাই না? আরেকটা অঞ্চল আছে দেখো, সেটাও কুঁচকে গেছে, কুঞ্চিত হয়ে গেছে। তাহলে এটা যদি মুখ্য কুঞ্চন হয়, এটার নাম কি হবে? গৌণ কুঞ্চন। সিম্পল কথা। সো এই অঞ্চলটাকে বলা হচ্ছে গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চন, গৌণ কুঞ্চন। আর এই যে গৌণ কুঞ্চনের পরের যে অংশটা, গৌণ কুঞ্চনের পরের যে অংশটা, সেটাকে বলা হচ্ছে স্যাটেলাইট। কি বলা হয়? এটাকে বলা হয় স্যাটেলাইট, হ্যাঁ, বা স্যাটেলাইট বলা আছে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে এই পুরাটা কি? এই পুরাটা একটা বাহু, এই পুরাটা একটা বাহু। এগুলো হচ্ছে বাহু, এগুলো হচ্ছে বাহু, দেখেই বুঝতে পারতো এগুলো হচ্ছে বাহুর মতো। বাহু। আর কি আছে? এই জায়গাতে তরল পদার্থ আছে, এগুলোকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। আচ্ছা, এই পেলিকল আবার কি? পেলিকল মানে হচ্ছে আবরণ, ঠিক আছে? ক্রোমোজোমের আবরণ। ক্রোমোজোমের আবরণকে কি নামে ডাকা হয়? পেলিকল। সো পেলিকল মানে কি? এটা হচ্ছে ক্রোমোজোমের আবরণ। ক্রোমোজোমের আবরণ, আবরণকে বলা হচ্ছে পেলিকল। টেলোমিয়ার কি? টেল কথাটার অর্থ হচ্ছে প্রান্ত। টেলোমিয়ার কি? টেল কথাটার অর্থ হচ্ছে প্রান্ত। প্রান্তের অংশকে বলা হচ্ছে টেলোমিয়ার। যেমন এই যে এটা কি প্রান্তের অংশটা, এটাকে বলা হচ্ছে টেলোমিয়ার। এটাও কি প্রান্তের অংশ? প্রান্তের অংশকে বলা হচ্ছে টেলোমিয়ার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রান্তের অংশটাকে বলা হয় টেলোমিয়ার। আর এর ভেতরে কি থাকে বলতো? এর ভেতরে থাকে ডিএনএ। সো এর ভেতরে ডিএনএ অবস্থান করতেছে, এর ভেতরে ডিএনএ অবস্থান করতেছে। তাহলে এই হচ্ছে একটা ক্রোমোজোমের গঠন। ওকে, এবার আসো উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যু কয় ধরনের? উদ্ভিদ টিস্যু নর্মালি দুই ধরনের বলা যায়। একটা হচ্ছে ভাজক টিস্যু, আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু মানে কি? যে টিস্যুটা ভাগ হবে। হ্যাঁ, ভাজক টিস্যু মানে কি? যে টিস্যু বিভাজিত হয়, বিভাজিত হয়, সেটা হচ্ছে ভাজক টিস্যু। আর স্থায়ী টিস্যু মানে কি? যে টিস্যু বিভাজিত হয় না, বিভাজিত বিভাজিত হয় না, সেটাকে বলা হচ্ছে স্থায়ী টিস্যু। আচ্ছা, এখন এই যে ভাজক টিস্যু, এটা তো বিভাজিত হয়, আর স্থায়ী টিস্যু বিভাজিত হচ্ছে না। এখন এই যে স্থায়ী টিস্যু, এটাকে মোট তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল টিস্যু, এটা ভাজক টিস্যুর প্রকারভেদ না ভাইয়া, এটা হচ্ছে সরল টিস্যুর স্থায়ী টিস্যুর প্রকারভেদ। তাহলে স্থায়ী টিস্যু তিন ধরনের। একটা হচ্ছে সরল টিস্যু, একটা হচ্ছে জটিল টিস্যু, আর একটা হচ্ছে নিঃস্রাবী টিস্যু। তাহলে সরল, জটিল এন্ড নিঃস্রাবী। মনে রাখো, সরল, জটিল এন্ড আরেকটা কি? আরেকটা হচ্ছে নিঃস্রাবী। সো সরল টিস্যু এটা হচ্ছে তিন ধরনের: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা এন্ড স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু নিয়ে আমরা পরবর্তীতে পড়ব। জটিল টিস্যু আবার দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। এন্ড নিঃস্রাবী টিস্যু, ক্ষরণকারী টিস্যু। নিঃস্রাবী টিস্যুর আরেকটা নাম কি? যে টিস্যুটা ক্ষরণ করে, অর্থাৎ ক্ষরণকারী টিস্যু। ক্ষরণকারী টিস্যু। আচ্ছা, তো এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এন্ড স্ক্লেরেনকাইমা, এই তিনটার মধ্যে একটু পার্থক্যটা দেখতে হবে। তুমি যদি প্যারেনকাইমা কোষগুলো দেখো, আচ্ছা আমরা হচ্ছে এখানে করতে করতে দেখি। দেখো, প্যারেনকাইমা কোষ, এটার অবস্থানটা কোথায়? প্যারেনকাইমা কোষের অবস্থানটা হচ্ছে উদ্ভিদের যে নরম অংশ, উদ্ভিদের যে নরম অংশ, ঠিক আছে? তাহলে এটার অবস্থান হচ্ছে উদ্ভিদের নরম অংশ, নরম অংশ। যেমন উদ্ভিদের পাতা হচ্ছে উদ্ভিদের নরম একটা অংশ, পাতা, ফুল, এই জায়গাগুলোতে থাকে। কোলেনকাইমার অবস্থান কোথায়? পাতার বোটা যদি দেখো, পাতার বোটা কিন্তু পাতার চেয়ে শক্ত। আবার পাতার মধ্যে এই যে শিরাগুলো আছে, পাতার মধ্যে এই যে মধ্য শিরা, হ্যাঁ, বা এই যে শিরাগুলো আছে, সেগুলা কি? সেগুলো হচ্ছে পাতার চেয়ে কিছুটা শক্ত না? শক্ত, তাই না? তো এই যে উদ্ভিদের পাতায় থাকে হচ্ছে প্যারেনকাইমা, তবে পাতার মধ্যে আবার কিছু অংশ আবার শক্ত, যেমন হচ্ছে পাতার যে বোটা, তারপরে শিরা, এগুলো হচ্ছে কিছুটা শক্ত। তাহলে এখানে কি থাকবে? কোলেনকাইমা থাকবে। অথবা তুমি যদি আরেকটু শক্ত কাণ্ডের, নরম কাণ্ডের কথা চিন্তা করো, নরম কাণ্ড কোন কোন গাছের? আম গাছের কাণ্ড কিন্তু অনেক শক্ত, কিন্তু নরম কাণ্ড কার? ওই যে লাউ গাছের যে কাণ্ডটা, সেটা হচ্ছে প্যারেনকাইমা থাকে। তাহলে লাউ, কুমড়া, এসব গাছের কাণ্ড, এগুলো হচ্ছে কোলেনকাইমা, সরি। তো এটা কোথায় থাকে বলতো? এটা থাকে হচ্ছে পাতার বোটায়। এটার অবস্থান হচ্ছে পাতার বোটা। এরপরে শিরা, পাতার বোটা, শিরা, এগুলোতে থাকে। এছাড়াও লাউ কুমড়ার
কাণ্ড, এই জায়গাগুলোতে থাকে। আর স্ক্লেরেনকাইমা এটা হচ্ছে একটা মৃত কোষ। হ্যাঁ, এই স্ক্লেরেনকাইমা কোষটা কি, এটা হচ্ছে আস্তে আস্তে মৃত অবস্থায় পরিণত হয়। ঠিক আছে, অর্থাৎ এটা উদ্ভিদের শক্ত যে অংশগুলা সেই জায়গাগুলোতে পাওয়া যায়। তাহলে উদ্ভিদের শক্ত অংশে এই স্ক্লেরেনকাইমা পাওয়া যায়। উদ্ভিদের শক্ত অংশে এটা পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছ। প্যারেনকাইমার কোষীয় অবস্থাটা কেমন? কোষীয় অবস্থা হচ্ছে প্যারেনকাইমা হচ্ছে জীবিত সজীব কোষ। ঠিক আছে, সো এটা হচ্ছে সজীব কোষ। এটার কোষীয় অবস্থা হচ্ছে এটা সজীব কোষ। কোলেনকাইমা প্যারেনকাইমার যেহেতু একটু শক্ত, এটা সজীব, মৃত হইতে পারে আবার সজীব হইতে পারে, তবে সজীবটাই থাকে আর কি। ঠিক আছে, তো কোলেনকাইমাও কিছুটা সজীব, প্যারেনকাইমার চেয়ে একটু কম তবে সজীব। তবে স্ক্লেরেনকাইমা এটা কিন্তু সজীব না, এটা হচ্ছে মৃত কোষ, এই কথাটা মনে রাখো, অর্থাৎ সজীব না। আচ্ছা, দেন প্রোটোপ্লাজমের কথা যদি বলি, প্রোটোপ্লাজম এটা যেহেতু সজীব, তার মানে কি এখানে প্রোটোপ্লাজম হচ্ছে ঘন, ওইটাও প্রোটোপ্লাজম আছে, মিডিয়াম মাঝারি ধরনের প্রোটোপ্লাজম। আর ওইখানে হচ্ছে প্রোটোপ্লাজম থাকে না, বুঝতে পেরেছ? এই কারণে তো ওটা মৃত, প্রোটোপ্লাজম থাকলে তো সেটা জীবিত হয়। তাহলে প্রোটোপ্লাজম সম্পর্কে মনে রাখো, এখানে হচ্ছে ঘন প্রোটোপ্লাজম বিশিষ্ট, ঘন প্রোটোপ্লাজম থাকে। এখানে হচ্ছে মাঝারি ধরনের প্রোটোপ্লাজম থাকে, মাঝারি থাকে। আর এইখানে স্ক্লেরেনকাইমাতে প্রোটোপ্লাজম এটা থাকে না, এই কথাটা মনে রাখো। কোষ প্রাচীর সম্পর্কে এটা মনে রাখো, কোষ প্রাচীর হচ্ছে পাতলা, আর পাতলা জিনিসটা কিন্তু স্বচ্ছ হয়, পাতলা ও স্বচ্ছ। হ্যাঁ, এটা হচ্ছে কিছুটা পুরু, যেহেতু কিছুটা পুরু, সব জায়গাতে সমান পুরু না, কোনো জায়গাতে একটু কম, কোনো জায়গাতে বেশি, এ কারণে বলা হচ্ছে অসমভাবে পুরু। এটা হচ্ছে অসমভাবে পুরু, অসমভাবে পুরু। আর এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে পুরু, এটা হচ্ছে কোষ, এটার যে কোষ প্রাচীরটা কেমন ভাইয়া? কোষ প্রাচীরটা হচ্ছে পুরু, এই হচ্ছে বিষয়। আচ্ছা, কোষ প্রাচীরের উপাদান কোনটাতে কি থাকে? যেমন এখানে থাকে সেলুলোজ, সবগুলাতে সেলুলোজ থাকে, এটা সেলুলোজ দ্বারা গঠিত। সেলুলোজের সাথে পেকটিন থাকে। ঠিক আছে, তো এখানে সেলুলোজ থাকে, তো সেলুলোজ, তারপর হচ্ছে পেকটিক অ্যাসিড থাকে। আচ্ছা, কোলেনকাইমাতে মনে রাখো, এখানেও সেলুলোজ আছে, এই সেলুলোজের সাথে তোমার হচ্ছে এখানেও পেকটিন থাকে, কিন্তু যেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, সেখানে সেলুলোজ থাকে, তার সাথে থাকে লিগনিন। ঠিক আছে, এটা যেহেতু শক্ত, এখানে সেলুলোজটা আছে, তবে সেলুলোজের সাথে হেমিসেলুলোজটাও থাকে, তবে মেইন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে লিগনিন থাকে। এখানে সেলুলোজের সাথে কি থাকে? লিগনিন থাকে, এই কথাটা মনে রাখো ভাইয়া। ঠিক আছে, লিগনিন, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এইবার আসো আমরা কোষগুলো একটু দেখি, কোষগুলো দেখলে কিছুটা তুমি হচ্ছে ক্লিয়ার ধারণা পাবা। ঠিক আছে, তো দেখো প্যারেনকাইমা কোষ কেমন। প্যারেনকাইমা কোষ হচ্ছে যে গোলাকার, এরকম গোলাকার। কয়েকটা প্যারেনকাইমা কোষ তুমি আঁকাও, এর প্রাচীরটা হচ্ছে পাতলা, অনেক পাতলা। এই যে এগুলো হচ্ছে প্যারেনকাইমা কোষ। এখন তুমি যখন প্যারেনকাইমা কোষগুলো আঁকাচ্ছ, দেখো তো ভাইয়া, দুইটা প্যারেনকাইমা কোষ যখন হচ্ছে, বা দুইটা বা তিনটা প্যারেনকাইমা কোষ যখন তুমি আঁকাইছো, দেখো তো এই জায়গাটাতে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ না? এই ফাঁকা জায়গাটাকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁক। কি বলা হয়? এটাকে বলা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। আচ্ছা, এখন এই যে প্যারেনকাইমা কোষের তুলনায় কোলেনকাইমা কোষ একটু বেশি পুরু হয়। এটা হচ্ছে প্যারেনকাইমা কোষ, এগুলো হচ্ছে প্যারেনকাইমা কোষ। এই প্যারেনকাইমা কোষের প্রাচীরের তুলনায় কোলেনকাইমা কোষের প্রাচীরটা একটু বেশি পুরু হয়। দেখো, এই প্রাচীরটা একটু বেশি পুরু হয়ে গেছে, কর্নারের দিকে একটু বেশি পুরু হয়ে যায়। হ্যাঁ, এই প্রাচীরটা পুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো দেখো এই যে পুরু হয়ে গেছে, দেখছো পুরু হয়ে গেছে। তো যখন পুরু হচ্ছে, কিছুটা কিন্তু ফাঁক থাকতেও পারে, আবার নাও থাকতে পারে,
আবার নাও থাকতে পারে, বুঝতে পেরেছো? কিন্তু স্ক্লেরেনকাইমা এটা যেহেতু অসমভাবে পুরু, এখানে কিছুটা তাও থাকে, কিন্তু স্ক্লেরেনকাইমা এই কোষগুলা দেখো, এটা যদি আমি ষড়ভুজাকার কিছু কোষ আঁকাই, দেখো তো এদের মধ্যে কি কোনো ফাঁক থাকা সম্ভব? এদের প্রাচীরটাও অনেক বেশি পুরু। এর প্রাচীরটা কেমন? প্রাচীরটাও অনেক বেশি পুরু। যেহেতু প্রাচীরটা অনেক বেশি পুরু, এই দুইটা কোষের বা তিনটা কোষের মাঝখানে কি কোনো ফাঁক থাকা সম্ভব? না, এই কোষগুলোর মাঝখানে কোনো ধরনের ফাঁকা স্থান নাই। এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এদের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকে না। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে ওইখানে আন্তঃকোষীয় কোনো ফাঁক নাই। আচ্ছা, তাহলে এইখানে মনে রাখো আন্তঃকোষীয় ফাঁক থাকে, অবশ্যই থাকবে। এখানে থাকে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, আবার নাও থাকতে পারে, থাকতে পারে, আর এখানে থাকে না। এই কথাটা মনে রাখো, এখানে থাকে না। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, কাজের কথা যদি বলা হয়, প্যারেনকাইমা কোষের কাজ কি? প্যারেনকাইমা কোষের কাজ হচ্ছে, দেখো উদ্ভিদের নরম অংশ, নরম অংশ হচ্ছে উদ্ভিদের পাতা, তাহলে উদ্ভিদের পাতায় আছে প্যারেনকাইমা। এখন পাতার কাজ কি বলতো? পাতার কাজই হচ্ছে প্যারেনকাইমার কাজ। তাহলে প্যারেনকাইমা উদ্ভিদের পাতায় আছে, তাহলে প্যারেনকাইমা পাতার কাজ হচ্ছে উদ্ভিদের দেহে খাদ্য তৈরি করা, সালোক সংশ্লেষণ করা, এগুলো হচ্ছে পাতার কাজ, তাই না? সো এখানে কাজের কথা যদি বলা হয়, তাহলে প্যারেনকাইমার কাজ হচ্ছে খাদ্য তৈরি, খাদ্য তৈরি, সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ। ওকে, আচ্ছা, এখন কোলেনকাইমা, কোলেনকাইমার কাজ কি? তাহলে কোলেনকাইমা দেখো এখানে হচ্ছে প্যারেনকাইমার চেয়ে একটু মোটা, হ্যাঁ একটু পুরু। তাহলে কোলেনকাইমা যেহেতু প্যারেনকাইমার চেয়ে একটু শক্ত, যেমন পাতার বোটায় থাকে, সো এই বোটার কাজ কি বলতো? পাতাটাকে ধরে রাখা, পাতা যাতে ঝরে না পড়ে। ঠিক আছে, পাতাটাকে ধরে রাখতেছে না, তো পাতাকে যেহেতু ধরে রাখতেছে, কোলেনকাইমার কাজ কি? তাহলে কোলেনকাইমার কাজ হচ্ছে এটা দৃঢ়তা দান করে, উদ্ভিদকে দৃঢ়তা দান করবে, দৃঢ়তা দান করে, এই কথাটা মনে রাখো। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমার কাজ কি বলা যায়? স্ক্লেরেনকাইমার কাজ হচ্ছে এটাও দৃঢ়তা দান করবে, যেহেতু এটা সবচেয়ে মোটা, দৃঢ়তা দান করে, এটাও দৃঢ়তা দান করে। এর সাথে আরো একটা কাজ করে, সেটা হচ্ছে এই যে খাদ্য যে তৈরি করলো, প্যারেনকাইমা যে খাদ্য তৈরি করলো, সেই খাদ্যটাকে জমা রাখতে হবে না, সো খাদ্য জমা রাখে। এটার কাজ হচ্ছে খাদ্য জমা রাখে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এই হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এই চিত্রটা তোমার শিখতে হবে, চিত্রটা তোমার শিখতে হবে, কারণ চিত্রটা তোমার পরীক্ষায় আসবে, এই কথাটা মাথায় রাখো। ঠিক আছে? আচ্ছা, এইবার আসো আমরা জাইলেম ফ্লোয়েম নিয়ে পড়বো। সেটা হচ্ছে, এবার আসো আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু। সো ভাস্কুলার টিস্যু, এখানে ভাস থেকে মনে রাখো বাস, ভাস থেকে মনে রাখবো ভাইয়া, ভাস থেকে মনে রাখো বাস। আর বাসের কাজ কি বলতো? পরিবহন করা। তাহলে ভাস্কুলার টিস্যুর কাজ কি? পরিবহন টিস্যু। ভাস্কুলার টিস্যুর আরেকটা নাম হচ্ছে, এটাকে বলা হচ্ছে পরিবহন টিস্যু, পরিবহন টিস্যু। বুঝতে পেরেছো? আচ্ছা, সো এই ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু, অর্থাৎ এটা উদ্ভিদের দেহে পরিবহনের কাজ করবে। দেখো আমাদের দেহে কোনো উপাদান পরিবহনের জন্য কি আছে? আমাদের দেহে রক্ত আছে, রক্ত আমাদের সারা দেহে বিভিন্ন উপাদান পরিবহন করে। তাহলে এই যে ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু, এটা উদ্ভিদের সারা দেহে কোনো কিছু পরিবহন করে, খনিজ লবণ বা পানি, যেটাই পরিবহন করার দরকার হোক, কারা করবে বলতো? এই ভাস্কুলার টিস্যু। এই ভাস্কুলার টিস্যু আবার দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম, একটাকে বলা হচ্ছে জাইলেম, এবং আরেকটাকে বলা হচ্ছে ফ্লোয়েম। একটাকে বলা হচ্ছে জাইলেম এবং আরেকটাকে বলা হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেম সম্পর্কে মনে রাখো, জাইলেমের মধ্যে জল বিষয়টা আছে। জাইলেমের মধ্যে কি আছে বলতো ভাইয়া? যতে জাইলেম, যতে জল বিষয়টা আছে। তাহলে জাইলেমের কাজ কি? জল পরিবহন করা। এখন জলের সাথে না লবণটাও থাকে, অটো, জলের সাথে লবণটাও থাকে। তাহলে লবণ আর জল এই দুটাকে একত্রে বলা হয় কোষ রস। কি বলা হয়? কোষ রস। তাহলে জাইলেমের কাজ কি বলতো ভাইয়া? কোষ রস পরিবহন করা। জাইলেমের কাজ হচ্ছে কোষ রস পরিবহন, পরিবহন। আর ফ্লোয়েমের কাজ, ফতে ফ্লোয়েম, ফতে মনে রাখো ফুড। ফুড মানে কি? ফুড মানে হচ্ছে খাদ্য। তাহলে ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা, খাদ্য পরিবহন করা। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন এই যে জাইলেম, জাইলেম যে কোষ রস পরিবহন করে,
কোষরস কোথায় থাকে বলতো, বা পানি কোথায় থাকে? উদ্ভিদের মূলের মধ্যে থাকে, মূল থেকে ওপরের দিকে পরিবাহিত হয়। তাহলে জাইলেমের পরিবহনের যদি দিকটা বলা হয় যে জাইলেম কোন দিকে পরিবাহিত হয়, মনে রাখো জাইলেম ঊর্ধ্বমুখী। পরিবহনটা কি? ঊর্ধ্বমুখী পরিবহন। জাইলেম কোন ধরনের পরিবহন দেখায়? ঊর্ধ্বমুখী পরিবহন দেখায়। ফ্লোয়েম তাহলে কোন ধরনের পরিবহন দেখায়? দেখো, খাদ্য তৈরি হয় কোথায়? পাতায়। আর ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। তাহলে পাতা থেকে খাদ্যটা নিচের দিকে নিয়ে আসা হচ্ছে ফ্লোয়েমের কাজ। পাতা তো উপরের দিকে থাকে, তাই না? সো খাদ্যটা উপর থেকে নিচের দিকে নিয়ে আসা হচ্ছে ফ্লোয়েমের কাজ। উপর থেকে কোন দিকে নিয়ে আসবে? নিচের দিকে নিয়ে আসবে। আবার নিচের দিকে যদি কোনো পাতা থাকে, সেইখানে যদি খাদ্য তৈরি হয়, সেটা কি উপরের দিকে যাইতে হবে? তাহলে ফ্লোয়েমের কাজ হচ্ছে উপর থেকে নিচের দিকে আসা, আবার নিচের যদি পাতা থাকে সেখান থেকে উপরের দিকে যাওয়া হচ্ছে ফ্লোয়েমের কাজ। তাহলে খাদ্যটা দুই দিকে পরিবাহিত হয়, কিন্তু পানিটা শুধুমাত্র নিচ থেকে উপরের দিকে। বুঝতে পেরেছো? তাহলে এটার পরিবহনটা কেমন? ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী পরিবহন। ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী পরিবহন। নিম্নমুখী পরিবহন দেখায় হচ্ছে ফ্লোয়েম। এই কথাটা ভাইয়া মনে রাখো। ঠিক আছে, এখন জাইলেমের 4টি উপাদান। জাইলেমের কয়টা উপাদান? 4টি উপাদান। 4টি উপাদান। সো 4টা উপাদান কি কি? একটা হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। ওকে, ফ্লোয়েমেরও 4টা উপাদান। 4টা উপাদান কি কি? সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, এবং ফ্লোয়েম ফাইবার। এই কথাটা মনে রাখো, ফ্লোয়েম ফাইবার। ওকে, সো এই হচ্ছে 4টা করে কোষ। এইবার গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে বলবো। এখানে জাইলেমের যে কোষগুলো, মনে রাখো জাইলেমের কোষগুলো হচ্ছে মৃত। জাইলেমের কোষগুলো কেমন? জাইলেমের কোষগুলো হচ্ছে মৃত। আর ফ্লোয়েম কেমন? ফ্লোয়েম হচ্ছে জীবিত। সিম্পল কথা, ফ্লোয়েম হচ্ছে জীবিত। বুঝতে পেরেছো? তাহলে জাইলেম হচ্ছে মৃত, ফ্লোয়েম হচ্ছে জীবিত। এখন জাইলেমের 4টা উপাদান কি কি? ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এর মধ্যে যেটাকে বলতেছি আমি প্যারেনকাইমা, এই প্যারেনকাইমা কোষ আবার জীবিত হয়। প্যারেনকাইমা কোষ কি? প্যারেনকাইমা কোষ হচ্ছে অলওয়েজ জীবিত। প্যারেনকাইমা কোষকে আমরা অলওয়েজ জীবিত বলবো। বুঝতে পেরেছো? তাহলে এই যে জাইলেম প্যারেনকাইমা, জাইলেমের অন্যান্য উপাদান কিন্তু মৃত। কিন্তু যদি বলা হয় জাইলেমের একমাত্র জীবিত উপাদান কোনটা? জাইলেম প্যারেনকাইমা। তাহলে এটা হচ্ছে একমাত্র জীবিত উপাদান। একমাত্র জীবিত উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। আবার ফ্লোয়েম তো জীবিত, তার মানে কি ফ্লোয়েমের সবগুলো উপাদান জীবিত, কিন্তু ফাইবার কথাটার অর্থ হচ্ছে মৃত। তাহলে এখানে ফ্লোয়েম ফাইবার, এটা হচ্ছে একমাত্র মৃত উপাদান। ফ্লোয়েমের একমাত্র মৃত উপাদান হচ্ছে ফ্লোয়েম ফাইবার। বুঝতে পেরেছো? আশা করি বুঝেছো। এবার আমরা একটু বিস্তারিত পড়ি। দেখো এখানে জাইলেমের কোষগুলো দেখতে পাচ্ছ। ট্রাকিডটা দেখতে কেমন? ট্রাকিডের হচ্ছে মাঝখানে কোনো ধরনের নল নাই, দুই পাশ হচ্ছে সরু, মাঝখানে একটু মোটা। ভেসেল দেখো, ভেসেলের হচ্ছে কি আছে? মাঝখানে হচ্ছে নল সৃষ্টি হয়েছে এবং একটা কোষের উপর আরেকটা কোষ যুক্ত হয়ে এটা তৈরি হয়েছে। আর ফাইবার তো দেখতে ফাইবারের মতো, তন্তুর মতো। এখন এখানে আবার জাইলেম কোষগুলো যদি তুমি দেখো, জাইলেম কোষ, এখানে নিচের কোষগুলোকে বলা হচ্ছে প্রোটোজাইলেম, উপরের কোষগুলোকে বলা হচ্ছে মেটাজাইলেম। তো প্রোটোজাইলেম আর মেটাজাইলেম কি? সো মনে রাখো এখানে মেটা মানে হচ্ছে মোটা ধরতে পারো। সো মেটাজাইলেম গুলো কেমন? পরিণত জাইলেম। আর অপরিণত জাইলেম গুলোকে বলা হচ্ছে প্রোটোজাইলেম। তাহলে অপরিণত জাইলেম, অপরিণত অর্থাৎ এটা আকারে ছোট, তার মানে কি অপরিণত। আর মেটাজাইলেম মানে হচ্ছে মোটা, সো এগুলো হচ্ছে পরিণত জাইলেম। পরিণত জাইলেম হচ্ছে মেটাজাইলেম। বিস্তারিত আমরা একটু দেখি। দেখো কি বলা আছে। তাহলে জাইলেমের একটা উপাদান হচ্ছে ট্রাকিড। আচ্ছা, এখানে আরেকটা কথা তোমরা চাইলে মনে রাখতে পারো, সেটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদে
জাইলেমের ভাই নাই, জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। তাহলে নগ্নবীজ উদ্ভিদে জাইলেমের ভাই নাই, ভাই মানে কি ভেসেল নাই, জাইলেমের ভাই নাই, ভাই মানে কি ভেসেল নাই, ভেসেল। আর ফ্লোয়েমের সঙ্গী নাই, তার মানে কি সঙ্গী কোষ নাই, সঙ্গী কোষ নাই, এই হচ্ছে বিষয়। তাহলে জাইলেমের ভেসেল নাই, ফ্লোয়েমের সঙ্গী কোষ নাই। আশা করি বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে। তাহলে নগ্নবীজ উদ্ভিদে এটা ঠিক আছে, নগ্নবীজ উদ্ভিদের জাইলেমের ভেসেল নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, এটা মনে রাখো ঠিক আছে। অর্থাৎ এই যে ভেসেল যেটা, সেটা নগ্নবীজ উদ্ভিদে, নগ্নবীজ উদ্ভিদে এটা থাকে না ঠিক আছে। তবে নগ্নবীজ উদ্ভিদের মধ্যে একটা ব্যতিক্রম হচ্ছে নিটাম, যেখানে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম, তাহলে নগ্নবীজ উদ্ভিদে নরমালি থাকে না, তবে ব্যতিক্রম হচ্ছে নিটাম, নিটাম হচ্ছে ব্যতিক্রম, এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে। আচ্ছা, তো ট্রাকিট, ট্রাকিট কোষগুলো কেমন লম্বা, আমরা দেখলাম যে ট্রাকিট কোষটা হচ্ছে লম্বা, দুই প্রান্ত হচ্ছে সরু, দুই প্রান্ত হচ্ছে সরু আর সুচালো। প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয়, অভ্যন্তরীণ কোষ গহ্বর বন্ধ হয়ে যায়। তাহলে লিগনিন জমা হয়েছে, তাই এখানে কোনো গহ্বর নাই, দেখো এটাতে গহ্বর আছে, এটাতে কোনো গহ্বর নাই, সিম্পল। আচ্ছা, তো কিভাবে তাহলে পরিবহন হবে, এটা তো পরিবহন টিস্যু, তাহলে পরিবহনটা কিসের মাধ্যমে হবে, কূপের মাধ্যমে, পিট পেয়ারের মাধ্যমে। ওই যে পিট পেয়ার কি আমরা পড়েছি কোষ প্রাচীরে, এটা পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে, কূপের না, কূপের মাধ্যমে, কূপের মাধ্যমে হয়ে থাকে। ওকে, সো এটার কাজ কি, প্রধান কাজ হচ্ছে কোষরস পরিবহন করা, যেটা সবারই কাজ। অঙ্গকে দৃঢ়তা দিচ্ছে, তাহলে কোষরস পরিবহন করার পাশাপাশি দৃঢ়তাও দেয়, কখনো কখনো খাদ্য সঞ্চয় করে থাকে। ওকে, ভেসেল, কোষগুলা খাটো চোঙের মতো, তাহলে দেখো কোষগুলো হচ্ছে একটার সাথে আরেকটা জোড়া লাগছে, তার মানে কি খাটো খাটো ছোট ছোট কোষ, ছোট ছোট কোষ একটার সাথে আরেকটা জোড়া লেগে তৈরি হয়, তাহলে চোঙের মতো দেখতে। কোষরসের উপরে ওঠার জন্য সরু পথ সৃষ্টি করে। প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম পূর্ণ থাকলেও পরিণত বয়সে মৃত এবং প্রোটোপ্লাজম বিহীন হয়। হ্যাঁ, তো জাইলেমের কোষগুলো তো মৃত হবে, সিম্পল কথা, তো এটা মৃত হয়ে যায় এবং প্রোটোপ্লাজম বিহীন হয়ে যায়। এদের প্রধানত গুপ্তবীজী উদ্ভিদের অঙ্গে পাওয়া যায়, নগ্নবীজী উদ্ভিদের মধ্যে নিটামে পাওয়া যায় ঠিক আছে। তো এই কোষগুলো চোঙের মতো উপরে ওঠার জন্য সরু পথ সৃষ্টি করে, আর একটার পর আরেকটা যুক্ত হয়ে তৈরি হয় ঠিক আছে। এটার কাজ কি, পানি খনিজ লবণ পরিবহন করা, অর্থাৎ কোষরস পরিবহন করা, দৃঢ়তা দান করে। তাহলে সবগুলোর কাজই দুইটা করে কাজ লিখে, কোষরস পরিবহন করা, দৃঢ়তা দিবে, শেষ। আচ্ছা, জাইলেম প্যারেনকাইমার কাজ কাকে বলা হচ্ছে, জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে বলা হচ্ছে। তাহলে প্যারেনকাইমা কোষগুলো কেমন, পাতলা কোষ, তাহলে জাইলেমে অবস্থিত পাতলা কোষগুলো হচ্ছে জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা, জাইলেমের আরেকটা নাম হচ্ছে উড ঠিক আছে। এবং এটা তো জীবিত, এটা হচ্ছে জীবিত, জাইলেমের একমাত্র জীবিত উপাদান। এটার কাজ কি, ওই যে খাদ্য সঞ্চয় করা, পানি পরিবহন করা, তাহলে পানি পরিবহন করা মেন কথা হচ্ছে এটা। জাইলেম ফাইবার, তাহলে জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষই হচ্ছে জাইলেম ফাইবার। তাহলে স্ক্লেরেনকাইমা কোষগুলো মৃত, সো এই ফাইবার জাইলেম, আচ্ছা স্ক্লেরেনকাইমা কয় ধরনের এটা আমরা পড়ি নাই, তবে এখন মনে রাখো ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। তাহলে ওই যে ফাইবার যেটা, সেটা হচ্ছে ফাইবার দ্বারা জাইলেম গঠিত হইলে সেটা হচ্ছে জাইলেম ফাইবার, বুঝতে পেরেছো। ওকে, এদেরকে উড ফাইবারও বলা হয়, এটা পরীক্ষায় আসতে পারে। সো জাইলেম ফাইবারকে কি নামে ডাকা হয়, উড ফাইবার। ওকে, এবার হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েমের চিত্রটা তুমি যদি দেখো, এখানে হচ্ছে এই যে যে কোষগুলা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোষ, কিভাবে তুমি বুঝবা, এই যে নিউক্লিয়াস আছে। ওকে, তো এটা হচ্ছে সঙ্গী কোষ। তো সঙ্গী কোষে কি থাকে, নিউক্লিয়াস থাকে, কিন্তু এই সিবনল যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন, সিবনল নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন, এই কথাটা মনে রাখো, বিহীন। ওকে, তো এখানে কোনো নিউক্লিয়াস নাই, নলের মতো দেখতে, এটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন। আশা করি বুঝতে পেরেছো। আর এই যে এটা হচ্ছে প্যারেনকাইমা, হ্যাঁ, এবং এখানে মাঝে মাঝে কি আছে দেখো তো, এখানে সিবনল যেটা, সেখানে হচ্ছে প্লেট থাকে, সিপ প্লেট থাকে, সিপ প্লেট দ্বারা একটার সাথে আরেকটা যুক্ত থাকে। তো দেখো, আমরা যদি একটু বিস্তারিত যাই, সিবনল, সিবনল কেমন, এটা হচ্ছে দীর্ঘ পাতলা কোষ প্রাচীরযুক্ত জীবিত এই কোষগুলা লম্বালম্বিভাবে একটির পর আরেকটি সজ্জিত হয়ে কি তৈরি করে, সিবনল তৈরি করে। তাহলে একটার পর আরেকটা সজ্জিত হয়ে কি তৈরি হচ্ছে, সিবনল। নল
নলের মতো যেটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন। সো এইখানে নিউক্লিয়াস থাকে না। হ্যাঁ, এবং কোষ প্রাচীর এটা হচ্ছে লিগনিন যুক্ত। ঠিক আছে, একটার পর আরেকটা নল যুক্ত হয়ে কি তৈরি করতেছে, সেটা হচ্ছে সিবনল তৈরি করতেছে। আচ্ছা, এরপরে দেখো সঙ্গী কোষ। সো নগ্নবীজি উদ্ভিদের সঙ্গী কোষ থাকে না। ফার্ন ও ব্যক্তবীজি উদ্ভিদে এদের উপস্থিতি নাই। ব্যক্তবীজি মানে হচ্ছে নগ্নবীজি, ব্যক্তবীজি মানে কি, নগ্নবীজি, নগ্নবীজি, এই কথাটা মনে রাখো। ওকে, প্রতিটি সিপ কোষের সাথে একটি করে প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে। তাহলে সিপ কোষ, এই যে সিপ কোষ, যেটা সিপ কোষের সাথে প্যারেনকাইমা জাতীয় যে কোষ অবস্থান করে সেটা হচ্ছে যার নিউক্লিয়াসের কেন্দ্রিকা, নিউক্লিয়াসটা একটু বড়, সেটা হচ্ছে সঙ্গী কোষ। বুঝতে পেরেছো? তাহলে সঙ্গী মানে কি, সঙ্গী মানে কি, ধরে নাও যে আমার সাথে কেউ আছে, সে তো আমার সঙ্গী। তাহলে সিপ কোষের সাথে যেটা থাকে সেটা হচ্ছে সঙ্গী কোষ। ওকে, এরপরে দেখো ফ্লোয়েম প্যারেনকাইমা। সো ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমা কোষগুলো হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। আর একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। তাহলে এটাই গুরুত্বপূর্ণ যে একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। কাজ কি, খাদ্য সঞ্চয় করে, খাদ্য পরিবহন করে। তাহলে পরিবহনও করবে, সঞ্চয় করবে, শেষ। আচ্ছা, আর ফ্লোয়েম ফাইবার তাহলে স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে ফ্লোয়েম ফাইবার তৈরি হয়। পাটের আঁশ হচ্ছে এক ধরনের বাস্ট ফাইবার। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। পাটের আঁশ কি, এক ধরনের বাস্ট ফাইবার। এসব কোষের প্রাচীরে কূপ দেখা যায়, এই কথাটা মনে রাখো। এবং কাজ কি, কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা, সঞ্চয় করা, এই হচ্ছে কাজ। ক্লিয়ার? কাজগুলো সিম্পল, কাজগুলো হচ্ছে ফ্লোয়েমের সবগুলোর কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। জাইলেমের সবগুলো উপাদানের কাজ হচ্ছে রস পরিবহন করা, কোষ রস পরিবহন করা। আশা করি বুঝতে পেরেছো। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকতেছে। এটা পার্ট 1 ছিল। এর পরের পার্টে আমরা প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করব। এতক্ষণ ধরে আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে পড়েছি, তাই না? একদম শুরু থেকে, কোষ থেকে শুরু করে আমরা উদ্ভিদ টিস্যু পর্যন্ত পড়লাম। তো যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে, অবশ্যই আমাকে মেসেজ করে জানাবা, বা তোমরা হচ্ছে পোস্ট করে জানাতে পারো, কমেন্টে জানাতে পারো, যে কোনোভাবে আমাকে জানাতে পারো। অর্থাৎ আমাকে পর্যন্ত রিস্ক করো, আমি হচ্ছে তোমার সেই সমস্যাটা সলভ করে দিব। ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বেশি বেশি প্রশ্ন সলভ করতে থাকো। ক্লাসটা এখানে শেষ করছি। টাটা।